নিলয় পিচ্চি মেয়েটার সাথে গাড়িতে উঠল। মেয়েটা নিলয়ের হাত শক্ত করে আঁকড়ে ধরে আছে। ড্রাইভার গাড়ি চালাচ্ছে। নিলয়ের পাশে সাকিব আর ওনার স্ত্রী বসেছে। নিলয়ের সামনে রাস্তার দিকে তাকাচ্ছে। সাকিব বললেন, আসলে নিলয়, দোষটা আমাদের। যখন জানতে পারলাম তোমরা দুজন একে অপরকে ভালোবাসো, তখন থেকেই নেহার উপর লোক লাগিয়েছিলাম। তোমাদের রিলেশনটা মেনে নেওয়ার ব্যাপারটাতে আমার অমত ছিল। অনেকবার বারণ করেছিলাম যেন তোমার সাথে সে কোনো রিলেশন না করে, কিন্তু গতকাল সে বাসায় আসে খুব মন খারাপ করে। জিজ্ঞাসা করি, প্রথমে কিছুই বলতে চায়নি সে। পরে তোমার ভাবির জোরাজোরিতে জানতে পারি তুমি নাকি ওর সাথে রিলেশনও রাখতে চাও না। তাকে এক কথায় তুমি গ্রহণ করবে না জানিয়ে দিয়েছিলে। সবচাইতে আমি বেশি অবাক হয়েছিলাম, এ অবধি যত ছেলে ওর পেছনে ঘুরেছে তাকেই পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে, কিন্তু এই প্রথম নেহা তোমার জন্য হাসপাতালে। কারণ তুমি ইউনিক। আমার কাছেও তুমি ইউনিক। কারণ যে মেয়ের পেছনে দেশের নামি দামি লোকের ছেলেরা পড়ে থাকে, নেহার সঙ্গ চায় তারা নেহার সঙ্গ চায় তারা, অথচ নেহা সেগুলোকে একবারেও পাত্তা দেয়নি। সবাইকে এড়িয়ে চলেছে সে। আর আমিও তো ছেলেগুলোর পিটাতাম। সব মিলিয়ে নেহা পিছনে ছেলেদের লম্বা লাইন ছিল। আমার বোন বলে গর্ব করেছি আমি, এমনটা দেখেছি তাই বলছি। আর এই জন্যই ও বাড়ি ছেড়ে ম্যাচে যেয়ে থাকতো। যাই হোক, যে মেয়ের পেছনে এত ছেলে ঘুরে, সেই মেয়েকে তুমি রিজেক্ট করে দিলা। ব্যাপারটা নেহার কাছে যতটা না কষ্টসাধ্য ছিল, তার থেকে বেশি আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে। যে ছেলেকে চেয়েছিলাম পেটাতে, সেই ছেলে নিজে থেকেই নেহাকে রিজেক্ট করে দিল। ভাবা যায় এগুলা? কিন্তু আমি বুঝিনি নেহা তোমাকে এত বেশি ভালোবাসে। এজন্য আজ ফজরের নামাজ পড়ে 6টা ঘুমের ওষুধ আর ব্লেড দিয়ে হাত কেটেছে। 2 হাতের কনুই থেকে কবজি অবধি কেটেছে। শেষের ব্লেডের ধার শেষ হয়ে যায়। বাইরে এসেও ব্লেড খুঁজতে থাকে। তোমার ভাবি দেখে ফেলে। ওর হাত থেকে প্রচুর রক্ত ঝরছিল, কিন্তু ওকে কিছু বলার আগেই আমাদের সামনে বলে, আমি শুধু নিলয়কেই চাই। সে যদি আমার না হয় আমি নিজেকে মেরে ফেলবো। এরপর সে জ্ঞান হারায়। আমরা তাকে নিয়ে হাসপাতালে যাই। খানিকটা আগেই জ্ঞান ফিরেই সে তোমার কথা বলছিল আর পাগলামো করছিল। সেই কারণে ডাক্তার বলেছে তোমাকে এনে দিতে। নিলয়, জোর করছি না, জোর করার অধিকারও নেই আমার। তুমি চাইলেই চলে যেতে পারো, তবে একটা বার নেহার সাথে দেখা করো। মা বাবার পরে আমি ওকে সবচাইতে বেশি ভালোবেসেছি। প্লিজ ওকে মরতে দিও না। তুমি না হয় একটু অভিনয় করো ওর সাথে, পরে মানিয়ে নিলে তুমি চলে যেও। এই প্রথম আমি কোনো ছেলেকে আমার বোনের ভালোবাসার জন্য অনুরোধ করছি। কথাটা রাখো প্লিজ। কথাগুলো শুনতে শুনতে হসপিটালে এসে পৌঁছায় নিলয়। বড় হসপিটাল। গাড়ি থেকে নামে ওরা সবাই। সাকিব নিলয়কে নিয়ে এগিয়ে যাচ্ছে ভিতরে। জাবির সাহেব সেখানে আসলেন, হাতে একটি পত্রিকা। ডেভিল অনেক টাকা বিভিন্ন জায়গায় দান করেছে, সেসবই লেখা এখানে। তবে লাবণ্য পত্রিকা রেখে সামনে তাকায়। ম্যাম, আসলে ব্যাংকে কিছু টাকা ছিল। পার্ট টাইম জব করে 3জন মিলে টাকা জমিয়েছিলাম। সপ্তাহখানেক আগে নিজে কম্পিউটার বেচে ব্যাংকে টাকা রেখেছিলাম। 1 লক্ষ টাকা হয়েছে। টাকাগুলো আজ তুলেছি। কারণ শুনেছি শহরে ডেভিল নামে একজন হ্যাকার আছে। ভয়ে আর অ্যাকাউন্টে টাকা রাখতে চাইনি, তাই তুলে আনলাম। আর আমি গ্রামে চলে যাব। এখানে থেকে পড়াশোনা খরচা কে দেবে? ছোটোখাটো হ্যাকিং পারি, তাই মাঝে মধ্যে 2-1জনকে হেল্প করি, এই আর কি। অর্কের কথা শুনে লাবণ্য কিছুই বলল না। কিছু সময় বসে থেকে বলল, তোমরা 3জন হ্যাক পারো? মানে কি মানে করছো বলো? জি ম্যাম, আমরা সবাই টুকটাক ভালো হ্যাকার হিসেবে পরিচিত। গুড। তাহলে তোমরা 4জন আজ থেকে পুলিশের হয়ে কাজ করবে। তোমরা আর নিলয় যেন থাকে। আরও 10জন হ্যাকার ম্যানেজ করেছি। সবাই একসাথে ডেভিল নেটওয়ার্ক নষ্ট করে দেবে। জি ম্যাম, আগে ভাইয়ার সাথে কথা বলে নি, তারপর। ও তো এমনিতেই করবে। সোহেল স্যার ডেকেছে সেই জন্য। ও আসলে তোমরা 4জন অফিসে চলে আসবে। লাবণ্য চলে গেল। ওরা 3জন ক্যান্টিনে বসলো। জোরে একটা নিঃশ্বাস নিয়ে 3জন 3জনের মুখের দিকে তাকালো। সিয়াম অর্কের দিকে তাকিয়ে বলল, শালা, তোকে বলতে বলেছে কেউ হ্যাক নিয়ে কথা বলতে? তোর জন্য যদি এখনই ফেসে যেতাম। ও ভয়ে মুখ থেকে বের হয়ে গেছে, সরি রে। রাখ তো সরি।
নিলয় ভাই যদি জানি তুই আহম্মকের মতো কাজ করেছিস, তোকে গুলি করে মারবি। আরে তোরা বুঝছিস না কেন? টাকার কথা যখনই জিজ্ঞাসা করেছি, ভয়ের গলায় কেমন কেমন যেন করে আমার গলা উঠছিল, তাই ভয়ে বলতে গিয়ে কি জেনে কি বলে ফেলেছি। আমি কি করব বল? তুই আর কি করবি শালা বোকাচন্দ্র? টাকাটা বারবার বলছিলাম ব্যাগে ঢোকাও, তা না পকেটে থাক ভালো লাগছে। কোনো দিনও এত টাকা পকেটে নিয়ে ঘুরিনি। নে ঘোর এবার। আরে ভাই ভুল হয়েছে একটু। শোন, মাইন্ড গেমার শহরে ভুলের কোনো ক্ষমা নেই। এখানে সামান্য ভুল বিশাল কিছু হয়ে যায়, এরপর সতর্ক থাকবি। দেখি ভাই আসুক। কিন্তু ভাই কোথায়? ফোনেও তো কল যাচ্ছে না। আছে হয়তো ওনার কাছে, বললো না ব্যাংক এবার হ্যাক করে ডাকাতি করবে। থাকুক ওনার মতো, ঠিক সময় চলে আসবে। এখন রিল্যাক্স কর, দেখি কি হয়। নিলয় সাকিবের পিছনে পিছনে যাচ্ছে। সবার পিছনে নিলয় আর পিচ্চি মেয়েটা। সাকিবেরা একটু আগেই হেঁটে গেল। পিচ্চিটা বলল, আঙ্কেল, আমার আন্টিকে রেখে যাবেন না তো? বলুন। তোমার নাম কি? আয়তা, আমি আপনাকে চিনি। আপনি নিলয়, ছবি আন্টির ফোনে আছে। বুঝলাম, চলো তোমার আন্টিকে দেখে আসি। সাকিব দরজার সামনে দাঁড়িয়ে আছে। এখানেও সিসিটিভি ক্যামেরা লাগানো। আরিয়াকে সাকিব কোলে নিয়ে নিলয়কে বলল, দেখো দেখো বেডে ঘুমিয়ে আছে, দেখো না কত নিষ্পাপ লাগছে। যাই হোক তুমি ভেতরে যাও, কিছু লাগলে সামনের টেবিলের উপর একটা বেল আছে, ওটা চাপ দিলেই তোমার সেবা করার জন্য 3টে মানুষ আসবে। আমরা আছি নিচের দিকে, তুমি যাও। আর যদি ভালো না বাসো তবুও অভিনয়টুকু করো, নেহাকে কষ্ট দিও না। নিলয় দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো। এসি রুম। রুমের এক পাশে ফলের দোকান, যেন সব রকমই ফল এনে রাখা। একটা ফ্রিজও আছে রুমটাতে। দেখে মনে হচ্ছে এটা কোনো বাড়ির বেডরুম। নিলয় নেহার দিকে তাকালো, ঘুমোচ্ছেও। আসলেই অনেক মায়াবী লাগছে নেহাকে। কতই না সুন্দর করে ঘুমোচ্ছে নেহা। মুখটা শুকনো লাগছে নেহা। হয়তো ঠিকমতো না খাওয়ার জন্য এমন হয়েছে। আগের থেকে চিকনো হয়ে গেছে মনে হলো নিলয়ের। নিলয় একটা টুল নিয়ে নেহার পাশে যেয়ে বসলো। যে টেবিলে বেল রাখা, সেই টেবিলে নেহা ফোন দেখতে পাই নিলয়। ফোনটা হাতে নিয়ে পাওয়ার বাটন অন করলো। নেম পাসওয়ার্ড দেওয়া। নিলয় একবার ভাবলো, হ্যাক করে পাসওয়ার্ড খুলবো, দেখবো নাকি আমার ছবি সত্যি ওর ফোনে সেভ করা আছে নাকি। না না থাক, এখন মনের মধ্যে ডেভিল আসছে না। নেম লক। আচ্ছা, আমার নাম লিখে দেখবো খুলে কিনা, নাকি প্রপোজ লিখবো। আচ্ছা দেখি তো। নিলয় কতগুলো ভাবতে ভাবতে আই লাভ ইউ নিলয় লিখে ইন্টার দিতেই লক খুলে গেল। ওয়ালপেপারে নিলয়ের ছবি। ছবিটা হলো নিলয় ক্লাসের বেঞ্চে চোখ বন্ধ করে শুয়ে আছে। নিলয় নেহার মুখের দিকে তাকায়। মেয়েটা বেশ চমৎকার। তাকে ভালো না বাসাটা ঘোর অন্যায়। কিন্তু নিলয় কেবল জানে নিলয়ের অন্ধকার জগৎ, ডেভিলের বাস ওর মাঝে। তখন নেহা নিলয়কে ভালোবাসবে না কি জানি। নিলয় নেহা মুখের দিকে তাকিয়ে ভাবতে থাকে, নেহাকে কিভাবে বোঝাবো আমি সেই হ্যাকার, আমি খুনি, হ্যাকার ডেভিল, যে কিনা শুধু ভয়ঙ্কর মানুষের জন্য না, সে ভয়ঙ্কর গোটা দেশের জন্য। সবাই তাকে পেলে ঘুবলে ঘুবলে মাংস তুলে মারবে, তখন নেহা কষ্ট পাবে। আমার পিছুটানের সহমিতায় আমি নেহাকে কষ্ট দিতে পারবো না। থাকুক সে এভাবে, আমি চলে যাচ্ছি। নিলয় বসা থেকে উঠে দাঁড়ালো। ফোনটা টেবিলে রেখে চলে আসতে যাবে, তখনই আরিতার কথা মনে পড়ে। আপনাকে আমার আন্টি ভালোবাসে, কখনো ছেড়ে যাবেন না, সবসময় পাশে থাকবেন। নিলয় আবার বসলো। কেমন একটা অস্বস্তি লাগছে ওর। নেহা এমন পাগলামো করবে কখনো ভাবতেই পারেনি নিলয়। আচ্ছা, আমার কি নেহার হাত ধরা উচিত? কথাগুলো ভাবতে ভাবতে কখন যে নিলয় নেহার হাত ধরেছে খেয়ালই করেনি। নেহা যেন হুট করে একটু কেঁপে উঠল। নিলয় সাথে সাথেই হাত ছাড়িয়ে নিল। নিলয় আবারও বসা থেকে উঠে দাঁড়ায়। কয়েকবার পায়চারি করলো নিলয়।
টেবিলের কাছে যেয়ে অন্যমনস্ক হয়ে বেলে চাপ দেয়। সাথে সাথেই 3 জন নার্স রুমের মধ্যে প্রবেশ করে। স্যার কিছু লাগবে? ইয়ে না, মানে নেহাকে লাগবে। জি স্যার, নেহা ম্যাম তো আপনার পাশেই। বুঝতে পারছি স্যার, নো প্রবলেম, চালিয়ে যান, আমরা বাইরেই আছি। এবার বেল বাজালেও আর আসবো না। নার্সেরা চলে যায়। নিলয় গালে হাত দিয়ে হাবার মতো বসে আছে। মনে মনে বলে, এইটা কি হলো? উত্তেজনায় নেহাকে চাইলাম, তবে কি আমি নেহাকে ভালোবাসি? নিলয় ওর পাশে বসলো। আবারও হাত ধুলো নেহা। নিলয় আবার হাত ছাড়িয়ে নেয়। কয়েক সেকেন্ড পর শুনতে পেল, হাত কেন ছাড়িয়ে নিলে? ধরে রাখো। নেহা মুখের দিকে তাকায় নিলয়। নেহা চোখ মেলে তাকিয়ে আছে নিলয়ের দিকে। নিলয় ভয়ে ভয়ে তাকালো। একটা বড় সড়ো ঢোকও গিতল। লজ্জা পাচ্ছে নিলয়। কাপ্পা কাপ্পা হাত নেহার হাতের উপর রাখলো। নেহা বলল, আমি জানতাম তুমি আসবে। কোথায় চলে গিয়েছিলে? আমাকে অনেক বেশি ভালোবাসো, তাই না? এখনো সন্দেহ আছে? না না, কোনো সন্দেহ নেই। জানো নিলয়, ছোট থেকে ঘরের বাহিরে যাইনি। কিভাবে যাব? মা বাবা দুজনে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। ভাইয়ার কাছে বড় হওয়া। ভাইয়া যতটা আদর করত তার থেকে বেশি শাসন করত। বাড়ি থেকে বের হতে দিত না, ছেলেদের সাথে মিশতেও দিত না। গার্লস প্রাইমারি স্কুলে পড়েছি, একটু বড় হয়ে গার্লস স্কুল, তারপর গার্লস কলেজ। ভার্সিটিতে উঠে যত ছেলে পেছনে ঘুরতো, ভাইয়া সবগুলোকে মেরে হাসপাতালে পাঠাতো। মাস্তানি করে বেড়াতো বেশি। এই সব কিছু সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে মেসে যেয়ে থাকা শুরু করি। সেদিন ভাইয়াকে অনেক কথা শুনিয়ে গিয়েছিলাম, সেজন্য তিনি আমাকে ফিরিয়ে আনার জোর করেনি। এভাবেই ছিলাম। একটা ছেলে রোজ জ্বালাতো, ভাইয়া তার খবর পায়নি, আমি না করে দিয়েছিলাম। তাই সে জোর করে আমাকে তুলে নিতে চাচ্ছিল, মুখে অ্যাসিডও মারতে চেয়েছিল। কিন্তু সেদিন তুমি এসে বাঁচালে। ওই ছেলেগুলোর সাথে তোমার কথা বলার বিষয়গুলো অনেক সুন্দর ছিল। এক কথায় তোমার উপর ক্রাশ নয়, ইমপ্রেস হয়ে পড়েছিলাম। এরপর থেকে তোমার প্রতি আগ্রহ বাড়তেই থাকে। তোমার ইনোসেন্ট লুক, বোকাশোকা স্বভাব, বাচ্চা সুলভ কথাগুলো আমাকে তোমার প্রতি সবসময় আকৃষ্ট করেছে। ভাবছিলাম তুমি আমাকে ভালোবাসো, কিন্তু না, আমি ভুল ছিলাম। ভেবেছিলাম তোমাকে হারানোর আগে আমি নিজেই তোমাকে আমার করেই নেই। তাই সব কথা জানিয়েছিলাম, কিন্তু তুমি এভাবে আমার থেকে হারাবে বুঝিনি। রাগ হয় খুব। আমি এটা মেনে নিতে পারিনি, তাই আর নিজেকে বাঁচিয়ে রাখতে ইচ্ছে করছিল না। নিজেকে মেরে ফেলতেই কত কিছু করলাম। এখন দেখো তুমি আমার সামনে। বলেছিলাম না আমি তোমাকে চাই মানে চাই। বলো না, ভালোবাসবে নাকি এখনো অমন করে থাকবে? হুম। নিলয় নেহার কথাগুলো শুনে চুপ হয়ে গেল। নিলয়ের প্রেমে পড়ার গল্প নিলয় নিজেই শুনে অবাক হয়েছে। নিলয় নেহার হাত ধরল। কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে থেকে নিলয় বলল, নীরা নামের একটা মেয়েকে ভালোবেসেছিলাম, সে আমাকে ধোকা দিয়ে চলে গিয়েছে। ভয় পেতাম যদি তুমিও এমন করো, তাই তোমাকে দূরেই রেখেছিলাম। এটা কোনো ফ্যাক্ট হলো? সবাই একই রকম হয় নাকি গাধা? মনে হতো যদি তুমিও এমনটা করে চলে যেতে। হয়েছে, চুপ করো তো। কেন চুপ করব? এগুলো শুনবো না, আমার কাছে সরে বসো। কত টাকা আছে তোমার শুকনো ঠোঁটের কাছে? চুপ ফাজিল, লোকজন দেখবে না। কি দেখবে? কেউ জানবে না। আমি কিন্তু বেল চাপবো, এখনই লোক চলে আসবে। ডাকো, দেখি কেউ আসে কিনা। তাই না, দাঁড়াও। নেহা বেলে চাপ দেয়, কিন্তু সত্যি সত্যি কেউ আসলো না রুমে। নিলয় এবার শয়তান মার্কা হাসি দিয়ে বলল, এবার কি হবে? ডাকবে লোক? নেহা কিছু বলার সুযোগ পেল না। নিলয় ওর ঠোঁটে চুমু দিয়ে বসলো। নেহা সাথে সাথে শোয়া থেকে উঠে বসলো। নিলয় বলল, তুমি না অসুস্থ?
ছিলাম, কিন্তু সেরে গেছে তোমার চুমুতে। তাই নাকি? তাহলে আরেকটা দিই। এই না না, রুমে সিসি ক্যামেরা আছে, ভাইয়া সব দেখছে। কি? আগে বলনি কেন? এমনি। তবে রে, সকাল পেরিয়ে দুপুর হয়েছিল, দুপুর পেরিয়ে বিকেল হলো, কিন্তু নিলয়ের কোনো খোঁজ নেই। নিলয় নেহার পাশে হসপিটালে বসে আছে। মাসুমেরা অনেকবার ফোন করেছে নিলয়কে, কিন্তু নিলয় নেই। মিলন আসলো রুমে। নিলয়ের ফোন দিয়ে মিলন চলে যায়। নিলয় পাক ব্লক ছাড়াই সাথে সাথে সিমে কল আসা শুরু করে। মাসুমের ফোন। নিলয় রিসিভ করলো। ভাই, কোথায় তুমি? কখন থেকে ফোন করছি। লাবণ্য ম্যাম এসেছিল তোমাকে খুঁজতে, সোহেল স্যার ডাকছিল। এদিকে অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে হবে না, আমরা সব রেডি করে ফেলেছি। কোথায় তুমি? নেহার সাথে আছি, আমি সন্ধ্যার আগেই চলে আসব। নেহা মানে? নেহা ভাবির সাথে? অর্ক একটা ঝামেলা করে ফেলেছে, ভুলে হ্যাকের কথা বলেছে লাবণ্যকে। কি? আমি এখনই আসছি, তোরা বাসায় থাক। নিলয় নেহা থেকে বিদায় নিয়ে হসপিটাল থেকে বের হয়। সাকিব সাহেব গাড়ি নিয়ে সামনে আসলো। নিলয়কে বলল, চলো পৌঁছে দিচ্ছি। না থাক, যেতে পারবো। আরে আসো। ওকে। সাকিবের গাড়িতে উঠে নিলয় বাড়ির দিকে আসলো। কিছু সময় পর বাড়িতে প্রবেশ করলো নিলয়। ছোট বাড়িতে এসে চেয়ারে বসলো। অর্ককে ডাকে নিলয়। কি হয়েছে? আসলে ভাই ভুলে। নিলয়কে ওরা সবাই সবটা বলল। নিলয় বলে, আচ্ছা সমস্যা নেই, আমি সামলে নেব। চল টাকাগুলো তোলার ব্যবস্থা করি। না ভাই, এখন না। লাবণ্য ম্যাম আমাদের সবার থানায় ডেকেছে। সোহেল স্যারের অনেক প্রয়োজন আমাদের। ওনাদের একটা কনফারেন্সের মিটিং আছে, সেখানের হ্যাকারদের ডেকেছে, যেতেই হবে। আচ্ছা তাহলে রেডি হয়ে নে, চল দেখি কি হয়। চুরি করতে গেলে আগে পুলিশদের অবস্থান সম্পর্কে জানতে হবে। ওরা তিনজন বের হলো। তারপর নিলয়, মাসুম, সিয়াম আর অর্ক থানায় আসলো। বড় রুমে সোহেল পুলিশদের নিয়ে আলোচনা করছে। জাবেদ মিয়া আসলো সেখানে। স্যালুট করে বলল, ম্যাম, নিলয় এসেছে। আচ্ছা, ওর সাথে কেউ এসেছে? হ্যাঁ, ওর রুমমেট বলেছে আপনি আসতে বলছেন। আচ্ছা, ওখানে যতজন হ্যাকার আছে সবাইকে পাঠিয়ে দাও। নিলয়কে সহ সবাই যেন আসে। জাবেদ চলে যায়। কিছু সময় পর 10 জন হ্যাকার সহ নিলয়রা কনফারেন্স মিটিং রুমে এসে দাঁড়ালো। অনেক পুলিশ চারপাশে। অর্ক কানে কানে নিলয়কে বলল, ভাই আমার অনেক ভয় করছে। ভয়ের কিছু নেই, আমার সাথে থাকবি, যা বলবো তাই করবি। অনেক পুলিশ অনেক রকম প্রশ্ন জিজ্ঞাসা করছে হ্যাকারদের কাছে। এক সময় সোহেল প্রশ্ন করলো, ডেভিল একাই পুরো নেটওয়ার্কের আয়ত্তে নিয়েছে। তোমাদের মধ্যে কি কেউ বলতে পারবে এই হ্যাক সম্পর্কে? কিভাবে করে ডেভিল সিসি ক্যামেরা হ্যাক, কিভাবে করে ও অন্যের ফোন হ্যাক, সব কিছু দেখতে পারে ও? ফোন হ্যাক কি বন্ধ করা সম্ভব না? কেউ কিছুই বলছে না। এখানে অনেক বড় লেভেলের সুপরিচিত হ্যাকার আছে, কিন্তু কেউ কোনো উত্তর দিচ্ছে না। তখনই নিলয় বলে, স্যার সম্ভব, যদি আমরা স্মার্টফোন চালানো ছেড়ে দিই, শুধু বাটন ফোন চালাই, তবে ডেভিল কখনো অন্যের ফোন হ্যাক করতে পারবে না। মানে হলো এখন থেকে সবাই বাটন ফোন ব্যবহার করবে। ডেভিল থেকে বাঁচার জন্য এটা ছাড়া কিছুই করার নেই, কারণ যে ডিভাইস ইন্টারনেট সংযুক্ত করে ব্যবহার করা হয় সেটাই ডেভিল ওর অধীনে হ্যাক করে সবকিছু দেখতে পারবে। আপনি আপনার কম্পিউটার ইন্টারনেট থেকে দূরে থাকুন, ডেভিল সেটা হ্যাক করতে পারবে না। আপনি আপনার স্মার্টফোন যোগাযোগের মাধ্যমের জন্য ব্যবহার করুন। ডেভিল তার আইপি অ্যাড্রেস হ্যাক করে নিয়ে আপনি স্মার্টফোনে নিয়ে কি করছেন সবকিছু দেখতে পারবে। তার মানে ওর জন্য সবাই বাটন ফোন ব্যবহার করবে, কিন্তু এটা সম্ভব না। সম্ভব না বলেই তো ডেভিল এটার ফায়দা তুলছে। কিন্তু হ্যাকিংগুলো করে কিভাবে? এটা সম্ভব হয় কিভাবে? আমি যতটুকু জানি সেটার ধারণা থেকে বলতে পারি মাত্র।
তবে আমার ধারণা ডেভিল আরও ভয়ঙ্কর পদ্ধতি ব্যবহার করে হ্যাক করার সময়, সেজন্য তাকে ধরার ক্লু নেই। বলে দেখি তুমি কি জানো? একটু তো অ্যালার্ট হতে পারবো আমরা। নিলয় কিছুক্ষণ চুপ থাকলো। এই চুপ থাকাটা হলো ওর মাইন্ডটাকে ফ্রেশ করে নেওয়া, কারণ এবার সে অন্যরকম মাইন্ড গেম খেলবে। সে রেড গ্যাংকে এই ডেভিলের সাথে অন্তর্ভুক্ত করে পুলিশ দিয়ে ধরাবে। এরপর আর কেউ থাকবে না নিলয়ের ব্যাংক ডাকাতি আর হ্যাক থেকে আটকানোর। নিলয় বলা শুরু করলো, আমাদের সামনে ডেভিল অনেকগুলো হ্যাক প্রদর্শন করে চমকে দিয়েছে, তবে আরও কিছু পদ্ধতি আছে, যেমন সেশন হাইজ্যাক, ডোমেস হাইজ্যাক, ওয়েবসাইট হ্যাকিং, ওয়াইফাই হ্যাকিং, অ্যান্ড্রয়েড হ্যাকিং। নিলয় এসব ব্যবহার করে হ্যাক করে। হতে পারে অনেক কিছু ব্যবহার করে, তবে সেশন হাইজ্যাক হলো ভিকটিমের ব্রাউজারের কুকিজ চুরি করে তার সেশনে পার্টিসিপেশন করা এবং অ্যাক্সেস নেওয়া। এমনটা হতে পারে একই নেটওয়ার্কে অবস্থিত দুটি ভিন্ন ব্রাউজারে কুকিজ স্টিলিং দ্বারা, তথাপি HTTPS প্রোটোকলে ডাটা এনক্রিপশন চালু থাকলে তা অসম্ভব প্রায়। ঠিক সেই কারণে একটি প্রচলিত হ্যাকিংয়ের নাম শোনা যেত, যে যখন ফেসবুক HTTP প্রোটোকল ব্যবহার করত তখন ফেসনিক হতে অন্যের ফেসবুক আইডিতে নাকি অ্যাক্সেস নেওয়া যেত। আরও একটি হাইজ্যাকের কথা বলা যায়, সেটা হলো ডোমেইন হাইজ্যাক। এটি যে কোনো ওয়েবসাইটের ডোমেইনকে হ্যাক করে তার হোস্টিং সার্ভার হতে আলাদা করে। হ্যাকারের ইচ্ছে মতো হোস্টিং সাইটে প্রতিস্থাপন করাই হলো ডোমেইন হাইজ্যাক, যার জন্য সবার আগব ডোমেইন রেজিস্ট্রেশন ইনফো তার ইমেল অ্যাড্রেস জেনে তা হ্যাক করতে হয় এবং ডোমেইনটি কুকিগত করতে হয়। অতঃপর তা হ্যাকারের হোস্টিংয়ের সাথে যুক্ত করা হয়। ডেভিল কোনো এরিয়ারে প্রবেশ করে ওয়াইফাই হ্যাক করে। সেগুলো হতে পারে এমনভাবে যে কোনো ওয়েবসাইটের সার্ভারে অ্যাটাক করার কতগুলো উপায় থাকে, যেমন এসকিউএল ইনজেকশন, PHP রিমোট এসকিউয়েশন, ওয়েব রিপিং, গুগল হ্যাকিং। এসকিউএল ইনজেকশন হলো কোনো ওয়েবসাইটের ডাটাবেস এসকিউএল ভার্নাবল হলে ওয়েব লিঙ্কের শেষে একটি ব্যবহার করে দুর্বলতা চেক করা যায়। তাতে নিয়ে তো এসকিউএল ইনজেক্ট করে তার অ্যাডমিন কলাম হতে ইউজারনেম এবং এনক্রিপ্টেড পাসওয়ার্ড সংগ্রহ করা যায়। পরে ওই পাসওয়ার্ড ডিক্রিপ্ট করা হয় এবং অ্যাডমিন প্যানেল ফাইন্ডার হতে অ্যাডমিন প্যানেল খুঁজে সেখানে ইউজার আইডি ও পাসওয়ার্ড দ্বারা পুরো সাইটের অ্যাক্সেস নেওয়া হয়। এমন এসকিউএল ইনজেক্ট করার জন্য পিসি এবং অ্যান্ড্রয়েড ভার্সনে বহু সফটওয়্যার ও অ্যাপস গুগল ঘাটলেই পাওয়া যায়। তথাপি ম্যানুয়ালি ব্রাউজারের ইউআরএল হলেও এমন অ্যাটাক করা যায়, যা নিতান্ত সময় সাপেক্ষ। আবার অ্যাডমিন প্যানেল ফাইন্ড আউট করার জন্য পিসির জন্য হাবিজ ছাড়াও অনলাইনে বহু অ্যাডমিন প্যানেল ফাইন্ডার আছে। আবার ম্যানুয়ালি কেউ ইউআরএল অ্যানালাইসিস করে অ্যাডমিন প্যানেল খুঁজতে পারে। যদিও বা এই এসকিউএল ইনজেকশন পদ্ধতি একটু বিরক্তিকর রকমের, জটিল আর সময় সাপেক্ষ, তবুও এর জনপ্রিয়তা এবং ব্যবহার হ্যাকার সমাজে খুবই প্রসিদ্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এটাতে হ্যাকারের চাহিদা থাকে অনেকাংশে, কারণ এখানে সব মানুষ ফ্রি সময় কাটায়। তবে হ্যাকার এখানেও হ্যাক করে। মজার ব্যাপার হলো ফেসবুক আইডি হ্যাকিং আদতে একজন সত্যিকারের হ্যাকার কখনোই নিজেকে ফেসবুক হ্যাকার পরিচয় দিয়ে গর্ববোধ করতে পারে না। তথাপি ফেসবুক সার্ভার হ্যাক আর ফেসবুক আইডি হ্যাক একই বিষয় নয়, কিন্তু কেউ যদি ডেভিলের মতো ভাবে আর কাজ করে, তবে কোনো অ্যাকাউন্টই নয়, বরং যে কোনো ওয়েবসাইট বা সিস্টেম হ্যাক করা বিষয়ে সে ন্যূনতম হলেও পারদর্শী হতে পারবে। ডেভিল যদি কোনো ব্যাংকে হ্যাক করতে যায়, তবে আগে সেই ব্যাংকের অন্তর্ভুক্ত ওয়াইফাই হ্যাক করে নিজের কাছে সেটা রেখে দেয়, এরপর অফ করে দেয়। সে ল্যাপটপ পিসিতে কালি লিনাক্স কিংবা অ্যান্ড্রয়েড টার্মিনালের কমান্ড হতে উইন্ডোজে এয়ারচ্যাঙ্ক NG WPS কানেক্টর অ্যাপস ওয়াইফাই ম্যাপ, অ্যান্ড্রয়েডে সেভ থাকা পাসওয়ার্ড শো করাতে ES ফাইল এক্সপ্লোজার ফাইল ম্যানেজার অ্যাপস, পিসিতে সেভ করা থাকা পাসওয়ার্ড দেখতে উইন্ডোজ অ্যাডমিনিস্ট্রেশন কমান্ড প্রমোট ওপেন করে টাইপ করে থাকে। নেক্সট ওয়ান শো প্রোফাইল নেম, ওয়াইফাই নেম SSID কি ক্লিয়ার, তাহলে পাসওয়ার্ড দেখতে পারে। পিসিতে উইন্ডোজ ওয়াইফাই সেল কিংবা রাউটারে IP অ্যাড্রেসের গেটওয়ে ডিফল্ট থাকে ডেভিলের, এর জন্য সহজেই সে ওয়াইফাই হ্যাক করতে পারে। এছাড়াও হতে পারে ডেভিল ব্রুট ফোর্স অ্যাটাক কিংবা কিলগার অথবা
হিডেন স্ক্রিন রেকর্ডার অ্যাপস ব্যবহার করে কৌশলে ওয়াইফাই হ্যাক করে। একটা মজার ব্যাপার হলো, প্রকৃত লিড হ্যাকারেরা ওয়াইফাই হ্যাক করে ফ্রি নেট ব্যবহার করার জন্য নয়, বরং তারা ওই নেটওয়ার্কে অ্যাক্টিভ কম্পিউটার বা সিস্টেম হানা দেবার জন্যই ওয়াইফাই হ্যাক করে থাকে। টেবিল হয়তো এটাই করে। নিলয়ের কথাগুলো শুনে সবাই চুপ হয়ে গেল। নিলয় যা জানতো সবটাই বলে দিয়েছে পুলিশদের কাছে, কিন্তু নিলয় ভালো করেই জানে পুলিশ ওকে সন্দেহ করবে না। সন্দেহ না করার কারণ হলো নিলয় এখন ডেভিলের বিরুদ্ধে পুলিশকে একজন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হয়ে হেল্প করছে। মাসুম নিলয়ের কাছে এসে কানে কানে বলল, ভাই সব কিছু বলে দিলেন, ওরা যদি আমাদের উপর সন্দেহ করে? না, কেউ সন্দেহ করবে না। আর বলেছি তাই কি, কারো ক্ষমতা নেই এই ডেভিলকে আটকাবে। চুপচাপ দেখে যা শুধু। সব পুলিশ নিলয়কে বেশ হেল্পিং দৃষ্টিতে দেখছে। এমন ছেলেকে পুলিশ খুঁজছে। সোহেল বলে, তাহলে তুমি ডেভিলকে আটকাও। সরি স্যার, ডেভিল একজন হ্যাকার, আমি হ্যাকার নই। আমি ধারণা জানি মাত্র। ওকে আটকাতে হলে ওর মতোই হতে হবে। তা ঠিক। ও চাই কি? কি জানি, তবে ডেভিলকে ধরার আগে রেড গ্যাংকে ধরুন। ওরাও ডেঞ্জারাস অনেক। ঠিক বলেছ, কিন্তু আমরা পারছি না কিভাবে কি করব। তাহলে আপনারা পুলিশ কেন হলেন? আমার থেকে সব জানবেন। তাহলে পুলিশ মানে আপনারা কি করবেন? নিলয় কথাগুলো বলে চলে আসার জন্য ঘুরে দাঁড়াতেই সোহেল বলল, নিলয়, তুমি আমাদের হেল্প করো। রেড গ্যাংকে কিভাবে ধরবো? থাকুক স্যার, নিলয় আমাদের হেল্প করবে না। একটা ব্যাংকের সামনে এনে মিথ্যে টাকার পরিমাণ বাড়িয়ে দিন, তারপর প্রচার করুন সেই ব্যাংকে অনেক টাকা আছে। সবাই যদি লোন নেয় তবু 50 কোটি টাকা থাকবে। এভাবে প্রচার করুন, দেখুন রেড গ্যাং সেই ব্যাংকেই হামলা করবে। এবার আপনারা কি করবেন আপনাদের ব্যাপার। আসি। নিলয় চলে আসে থানা থেকে। থানা থেকে বেরিয়ে হাঁটতে থাকে। এখনো পুরোপুরি সন্ধ্যা নামেনি। অর্ক এসে বলল, ভাই এটা কি হলো? সবাইকে সবকিছু বলে দিচ্ছ কেন? পরে বলবো কেন বলেছি। এখন চিন্তা বাদ দে, টাকা তুলতে হবে। এখন থেকে রোজ একটা করে ব্যাংকের অ্যাকাউন্ট ডাটা সব আমাদের আয়ত্তে নিতে হবে। কোনো ব্যাংকে অল্প টাকা আছে সেটাও ছাড় দিব না। আমাদের এখন এই শহরে কয়টা ব্যাংক আছে খুঁজে বের করতে হবে। সিয়াম, এটা তুই করিস। ওরা সবাই গল্প করতে করতে যাচ্ছে। পিছন থেকে জোরে গাড়ির হর্ন শোনা যাচ্ছে। ওরা ঘুরে তাকিয়ে দেখে লাবণ্যের গাড়ির পিছনে এসে হর্ন বাজাচ্ছে। তোমরা সবাই গাড়িতে উঠে আসো, আমি পৌঁছে দিচ্ছি। আচ্ছা। নিলয় সহ সবাই গাড়িতে উঠে বসলো। গাড়ি চলছে। লাবণ্য নিজেই ড্রাইভ করছে। নিলয় সামনে লাবণ্যের পাশে বসে আছে। লাবণ্য বলল, নিলয় চলো না, আরও একদিন রাতের শহর দেখি। না, আমার সামনে পরীক্ষা, পড়তে হবে। ইগনোর করছো? করলে গাড়িতে উঠতাম না। তা ঠিক। কিছু সময় ড্রাইভ করার পর নিলয়দের বাড়ির সামনে এসে পৌঁছায় লাবণ্য। নিলয়দের নামিয়ে গাড়ি ঘুরে চলে আসার সময় চায়ের দোকানে দেখে দুজন কোটটায় পরা ভদ্রলোক বসে আছে। লাবণ্য একবার তাকিয়ে চলে গেল গাড়ি নিয়ে। নিলয় চায়ের দোকানে আসলো। সাথে মাসুম, সিয়াম আর অর্ক আছে। জামাল আর সালাম বসেছিল। লাবণ্য ওদের দুজনকে দেখেছে। নিলয় আসতেই সালাম বলল, আজকে 5 জনের লোন পাইয়ে দিয়েছি। ফেক জমির দলিল বানিয়ে দিয়েছিলেন, সেটা ব্যাংকে দেখিয়ে লোন দিয়েছে। সেখানে থেকে সবার থেকে 50,000 করে টাকা নিয়েছি। আরও কয়েকজনকে পেয়েছি, তারা তাদের আইডি কার্ড, বার্থডে কার্ড নিয়ে দেখা করবে একটু পর। সেটাই বলতে আসলাম। আচ্ছা আপনারা চলে যান, বাকি কাজ রেডি করার পর হবে। সালাম আর জামাল বাইকে করে চলে যায়। নিলয়রা চা খেয়ে বড় বাড়িতে আসে। মাসুম বলে, ভাই এখন কি করব? আপাতত সালামেরা তোর কাছে যে নাম্বারগুলো দিয়েছিল সেগুলোর অফিসিয়াল পার্সোনাল যত প্রকার মেসেজিং সিস্টেম আছে সবগুলো অফ করে দে। এগুলো করার পর কি করব? কিছুই করা লাগবে না, সে এইটা আগে করে দিক, আমি বাকিটা পরে করে নিব।
লাবণ্য গাড়ি চালাচ্ছে। থানায় যেতে মেইন রাস্তার একটা জায়গাতে চারদিক দিয়ে রাস্তা উঠে এসেছে। লাবণ্য বাম পাশ থেকে ডান পাশে ঘুরিয়ে টান দিতে যাবে, সাথে সাথেই কিসের সাথে যেন ওর গাড়ি ধাক্কা খায়। লাবণ্য গাড়ি থেকে নামলো। অনেকগুলো লোক জড়ো হয়ে গেছে। লাবণ্য পুলিশ বলে কেউ কিছু বলছে না। লাবণ্য নেমে দেখে একজন বয়স্ক লোক সাইকেল নিয়ে পড়ে আছে ওর গাড়ির সামনে। লাবণ্য আশেপাশের লোকদের সরিয়ে দিয়ে লোকটার কাছে গেল। কোনো রকমে উঠিয়ে দেখে লোকটার কনুইতে বেশ খানিকটা কেটে গেছে। লাবণ্য বলল, সরি আঙ্কেল, আমি আসলে ইচ্ছে করে করিনি। আমার সাইকেলটা তো ভেঙে গেছে। তোমরা পুলিশেরা যদি এমন করো তাহলে সাধারণ লোকেরা কি করবে? দেখে গাড়ি চালাতে পারো না? আপনি এমন সময় চলে এলেন যে কন্ট্রোলটা হারাতে হয়েছে। তুমি জানো আমার এখন কত কাজ? ঠিক সময়ে পৌঁছাতে না পারলে আমার সব শেষ হয়ে যাবে। লোকটা লাবণ্যর গাড়িতে উঠল। লাবণ্য গাড়ি চালাতে থাকে। এদিকে নিলয় কম্পিউটারের সামনে বসে আছে। মাসুম বলল, ভাই হয়ে গেছে, এখন আর এই নম্বরে কোনো মেসেজ যাবে না। গুড, ওয়েট কর এখন টাকা তোলার। এবার এই 5টা অ্যাকাউন্টে যদি কেউ যখনই টাকা তুলবে তখনই আমার অ্যাকাউন্টের সাথে সাথেই যত টাকা তুলেছে তত টাকা করে পুরো টাকাটাই আসতে থাকবে। মানে যার ফোন নাম্বারে অ্যাকাউন্ট কানেক্ট করা, সে যদি এখন 10,000 টাকা তোলে, সেই টাকা উনি তুলতে পারবে একবার। এরপর সেই টাকার মেসেজ ওনার ফোনে ব্যাংক থেকে চলে যাবে। তখন তিনি বুঝবেন তার অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছে। এবার তার 1 মিনিট পর থেকেই আমার অ্যাকাউন্টে 10,000 করতে করতে যত টাকা থাকবে তত টাকা আসতেই থাকবে, যতক্ষণ না অ্যাকাউন্টে টাকার পরিমাণ খালি না হচ্ছে। কিন্তু সে বুঝতেই পারবে না তার অ্যাকাউন্টে টাকা খালি হয়ে গেছে, কারণ ওর ফোনে তো মেসেজই যাবে না। তাহলে সেও বুঝতে পারবে না আর যে টাকা সরানো হয়েছে। এরপর যখন তিনি আবারও টাকা তুলতে যাবে তখন মেশিন দেখাবে ব্যালেন্স খালি। ব্যাংকে যোগাযোগ করবে, ব্যাংকাররাও জানতে পারবে না কিছু, কারণ ওদের লোন দেওয়া অবধি টাকার দায়িত্ব ছিল। তারপর টাকা কি করেছে ভিকটিম তাদের দেখার বিষয় না। তারা যে ডেট অনুযায়ী কিস্তির মাধ্যমে টাকা ফেরত পাওয়ার কথা ছিল সেদিন টাকা চাইবে, কিন্তু ভিকটিম টাকা দিতে পারবে না। ব্যাংকাররা তখন জিম্মিদার দলিল অনুযায়ী দলিলে থাকা জমি, দোকানপাট বা ব্যবসার প্রতিষ্ঠান জমা থাকে সেটা দখল করতে যাবে। কিন্তু আমরা তো সব ফেক বানিয়ে দিয়েছি। দখল করতে যেয়ে দেখবে সেটা নকল দলিল। এরপর বাধ্য হয়ে পুলিশের কাছে যাবে ব্যাংকাররা। মাঝখান থেকে সবারই লস, লাভটা হবে ডেভিলের। নিলয়ের মাথায় এমন জিনিয়াস বুদ্ধি দেখে মাসুমেরা দিন দিন নিলয়ের প্রতি ইমপ্রেস বেড়েই চলেছে। নিলয়ের কাজগুলো হলো ভেবে ভেবে করা, কোনো ভুল নেই, ভুল হলেও প্রমাণ নেই। সে দিব্যি লাভের গুড় খেয়ে নিচ্ছে কোনো ঝামেলা ছাড়াই। রাখো রাখো, এখানেই রাখো। লাবণ্য গাড়ি থামায়। বাজারের মধ্যে এসে গেছে। লোকটার কথায় লাবণ্য আশেপাশে তাকায়। লাবণ্য বলে, এখানেই নামবেন আপনি? লাবণ্য লোকটাকে নামিয়ে দেয়। গাড়ি ঘুরিয়ে যখন লাবণ্য চলে আসবে তখনই চোখ যায় যে লোকটাকে নামিয়ে দিয়েছে। সেই লোকটা একটা চায়ের দোকানে নিলয়দের বাড়ির সামনে থাকা লোক দুটোর সাথে কথা বলছে। লাবণ্য দূর থেকে দেখে লোকটা পকেট থেকে আইডি কার্ডের ফটোকপি, জন্ম নিবন্ধন কার্ড জমা দিচ্ছে। লাবণ্য দাঁড়িয়ে থাকে। লোক দুটো সেসব নিয়ে চলে যায়। তবে যাওয়ার আগে লাবণ্য লোক দুটোর নতুন বাইকের নাম্বারটি ঠিকমতো দেখে নিল। তারপর, আঙ্কেল আমার গাড়িতে উঠে আসুন, ভাবলাম আপনাকে আবার পৌঁছে দিই। লাবণ্যের বলা কথায় লোকটা আবার লাবণ্যের গাড়িতে উঠল। লাবণ্য গাড়ি চালাতে থাকে। কিছু দূর আসার পর লাবণ্য প্রশ্ন করল, এমন জরুরি কাজে আপনি সন্ধ্যায় বের হয়েছিলেন? এমনি একটু দরকারি কাজ ছিল। আপনার নাম কি আর কি দরকার কাজ সেটা জলদি বলুন। আমার নাম মোর্শেদ আলম। কাজটা বলা যাবে না। আপনি না বলে থানায় নিয়েছে আপনাকে এমন পেটাবো যে 7 দিনে জ্ঞান ফিরবে না আপনার। বলছি। নিলয়রা কম্পিউটারের সামনে বসে আছে। হঠাৎ একটা টুং করে শব্দ হলো ওদের ফোনে। ওই 5টা অ্যাকাউন্টের মধ্যে থেকে একটা অ্যাকাউন্ট সক্রিয় হয়েছে আর টাকা তোলা হয়েছে 30,000।
লোকটা টাকা তোলার জন্য ওর পাসওয়ার্ড সাবমিট দেওয়ার সাথে সাথেই লোকটা 30,000 টাকা বের হয়ে আসে আর ওনার ফোনে মেসেজও চলে যায়। উনি মেসেজ চেক করে দেখে 30,000 টাকা তুলেছে, ব্যাংকে আছে আর 14,70,000 টাকা। উনি টাকা তুলে নিয়ে চলে আসে, কিন্তু নিলয়ের কম্পিউটারে একটা চ্যাপটা আসে। নিলয়ের সাথে সাথে এই চ্যাপটা পূরণ করতেই একটা কোড নাম্বার আসে, 6 ডিজিটের কোড নাম্বার। পাতানোর সাথে সাথেই নিলয়ের অ্যাকাউন্ট নাম্বারে 30,000 টাকা করে আসতে থাকলো। মাসুমেরা এমন ম্যাজিক দেখে অবাক হয়ে যায়। যতক্ষণ না টাকা সব ফুরাবে ততক্ষণ অবধি টাকা আসতে থাকে। 10 মিনিটের মধ্যে সব টাকা চলে আসে। নিলয় হাত ঘড়ির দিকে তাকালো, 10টা বাজতে চলেছে। নিলয় ডেভিলের ড্রেস পরে নিল, ড্রয়ার থেকে একটা নীল রঙের পেন ড্রাইভ বের করে পকেটে পড়ল, পিস্তল গুজে নিয়ে মাসুমদের সামনে আসে। কোথায় যাচ্ছ? একটা মিশন আছে, ব্যক্তিগত মিশন, আজকেই পূরণের পালা, সেজন্য একাই যাচ্ছি। তোরা পিসির সামনে বসে থাক, ক্যাপচা দিয়ে কোড পাতিয়ে সাবমিট করে দিবি, টাকা সব আমাদের চলে আসবে। লোকটার ফোনে মেসেজও যাবে না। আমি আসছি। লোকটা লাবণ্যের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকালো। লাবণ্য আবারও ঝাড়ি দেয়। লোকটা ঝাড়ি খেয়ে বলা শুরু করে, কয়েকদিন আগে আমার ব্যাংকের টাকা সব হ্যাকার নিয়ে চলে যায়। 30 লাখ টাকা ছিল। কয়েকদিন আগে যে 6 কোটি টাকা হ্যাক হয়েছে সেই ব্যাংকে টাকা রাখছিলাম। ভেবেছিলাম এ মাসে মেয়ের বিয়ে দেব, তাই পাত্রও ঠিক করেছিলাম। সব কিছু ঠিকঠাক মতো চলছিল। যেদিন বিয়ের দিন তারিখ ঠিক করি তার পরের দিন খবরে শুনি ওই ব্যাংকে টাকা সব হ্যাক করে নিয়েছে ডেভিল নামের হ্যাকার। আমি তখন ধম করে পড়ে যাই, টাকার চিন্তায় পাগল হয়ে যাই আমি। কারণ আমার ব্যবসার অবস্থা খুব খারাপ ছিল। অন্য একটি ব্যাংক থেকে বাড়ি বন্ধক রেখে টাকা নিয়ে ব্যবসায় দিয়েছিলাম, আর এই টাকা রেখেছিলাম ছেলে আর মেয়ের জন্য। যখন শুনি ব্যাংক হ্যাক হয়েছে তখন চিন্তায় ব্যবসায় মন দিতে পারিনি। লোন তোলা ছিল, সেখান থেকে টাকা চাইতে থাকে। ব্যবসাটা দাঁড় করানো আর কোনো রকম মেয়ের বিয়ে দেওয়ার জন্য আমি অন্য ব্যাংকে লোনের জন্য যাই, কিন্তু কোনো ব্যাংক আমাকে লোন দিচ্ছিল না। কারণ আমার 50 লাখ টাকা খুব দরকার ছিল, টাকার পরিমাণ বেশি, তার উপর আমার কোনো বন্ধক রাখার মতো কিছু নেই। ব্যাংক মোটেও লোন দিতে প্রস্তুত ছিল না। সরকারি বেসরকারি সব ব্যাংকে অ্যাপ্লাই করেও কাজ হচ্ছিল না। গতকাল এক বন্ধু এসে বলে 2জন লোক আছে যে তোকে লোন পাইয়ে দিবে, কারণ আমিও লোন নিয়েছি 15 লাখ টাকা। ওই 2জন লোক লোন দিতে সাহায্য করেছে, তবে ক্যাশ দিতে হয়েছে 50,000 টাকা। তুই চাইলে লোনের ব্যবস্থা করে দেবে ওরা। আমার তখন লোন খুব দরকার। ব্যবসাটা দাঁড় করাতে পারলে 50 লাখ টাকার লোন শোধ করে দিতে পারবো। এটা ভেবেই লোনের জন্য কালকে ওই 2জন লোকের সাথে দেখা করি। একজনের নাম শফিক আর একজনের নাম রফিক। 2জনের সাথে দেখা করি। ওরা সরাসরি বলে, দেখুন ভাই, আপনার লোনের ব্যবস্থা করে দেব, কিন্তু টাকা দিতে হবে 50,000, আর আমরা যা করব আপনিও সেটাই করবেন। ওনাদের সাথে একমত হই। ওনারা বলেছে জাল দলিল বানাবে। আমি বলেছিলাম এটা নিয়ে যদি ব্যাংক থেকে সমস্যা করে। ওরা বলে সমস্যা করার আগেই আপনি ব্যবসা বড় করে টাকা শোধ করতে থাকবেন, তাহলে ব্যাংক এই মিথ্যা কাগজের ইনকোয়ারি করবে না। ওনাদের অফার আমার পছন্দ হয়। ওনারা যা যা দিতে বলেছিল সবটাই দিয়েছি। ভোটার কার্ডের ফটোকপি, আমার জন্ম কার্ড। কালকে লোনের ব্যবস্থা করে দেবে ওরা বলছে। সেজন্য আমি এখন এসেছিলাম এখানে কাগজগুলো জমা দিতে। ওরা বলেছিল পরিচিত ছাড়া কাউকে যেন এসব না বলি, কিন্তু আপনাকে বললাম, আপনি কাউকে বলবেন না। নামুন গাড়ি থেকে। লোকটা কি সুন্দর করেই না মিথ্যা বলল লাবণ্যকে। সুদ করছিল লোকটা, অথচ এখন চাপে পড়ে লোন নিচ্ছে আর লাবণ্যকে মিথ্যা গল্প বানিয়ে বলছে। লাবণ্য গাড়ি থেকে নেমে লোকটাকে নামিয়ে দিয়ে সোহেল স্যারকে ফোন দেয়। সোহেল কয়েকবার ফোন বাজার পর রিসিভ করলো। লাবণ্য বলে, স্যার, হয়তো ব্যাংক হ্যাকারদের একটা গ্যাং আছে। আমি হয়তো সেই গ্যাংয়ের কিছুটা কাছে এসেছি। আপনাকে একটা বাইকের নাম্বার দিচ্ছি, আপনি খোঁজ নিন। বাইকটা কাদের নামে কেনা আছে। বাইকের রহস্য উদ্ঘাটন করতে পারলেই আমরা পৌঁছে যাব হয়তো ডেভিলের কাছে। আচ্ছা, নাম্বারটা বলো ফার্স্ট। নিন, ঢাকা। বস,
আমাদের ব্যাংক ডাকাতি করতে হবে আজকেই। খোঁজ পেয়েছি 10 কোটি টাকা আছে অগ্রণী ব্যাংকে। হৃদয়ের বলা শুনে বিএম অর্থাৎ ব্ল্যাক মাম্বা মুচকি হাসলো। বিএম বা ব্ল্যাক মাম্বা বলল, আজকে ডাকাতি করতেই হবে। আমি এখান থেকে অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করছি। জানি না ডেভিল আমাদের উপর নজর রাখছে কিনা। হতে পারে ডেভিলের নেটওয়ার্কের মধ্যে আমরা আছি। যা করার তাড়াতাড়ি করতে হবে। ওকে, আমরা বের হয়ে পড়ব আজ রাত 2টার পর। আমিও আজ তোমাদের সাথেই যাব। ওকে বস, তাহলে অনেক বেশি ভালো হবে। রেড গ্যাংয়ের লোকেরা আজ ব্যাংক ডাকাতি করবে। ওদিকে লাবণ্য খুঁজে চলেছে ডেভিলকে। কিছুটা কাছাকাছি আসতে যাচ্ছে লাবণ্য, কিন্তু তার কোনো সঠিক নির্দেশনা নেই। লাবণ্য ভাবছে ওই লোকগুলো আবার নিলয়দেরকে ঠকাতে সেখানে যায়নি তো আবার। দেখতে হবে ব্যাপারটা, লোকগুলোকে আমার জানতেই হবে। এদিকে নিলয় পুকুরের পাশ দিয়ে রাস্তা চলে যাচ্ছে। মেন রাস্তা থেকে কিছুটা দূরে রাস্তা, কিছুটা দূরে দূরে ল্যাম্পপোস্ট। নিলয় একটি ল্যাম্পপোস্টে সোজা রাস্তার মাঝখানে বাইক রাখলো। বাইকের উপরে বসে সিগারেট খেতে থাকে ও। নিলয় জানে এখন এই রাস্তা দিয়ে নীরা তার গাড়িতে যাবে, কারণ নীরা আজ গিয়েছিল ফ্রেন্ড টুগেদার করতে। তাই এখানে ওর হাজব্যান্ড অয়ন ছিল না, সেজন্য একাই ফিরবে এই রাস্তা দিয়ে। নীরা গাড়িতে বসে আছে। আজকে ও অনেকটা খুশি, কারণ খুব ছোটবেলায় হাই স্কুলে থাকাকালীন জিসান নামের একটা ছেলের সাথে নীরার রিলেশন হয়। ছেলেটা নীরাকে রোজ আইসক্রিম কিনে দিত। বৃষ্টিতে একদিন নীরা ছেলেটার সাথে ফিরছিল। ওই দিন প্রথমবারের মতো দুজনকে জড়িয়ে ধরে চুমু আদান প্রদান করেছিল। এরপর জিসানের আব্বু বদলি হয়ে চলে যায় অন্য শহরে। জিসানও সাথে যায়। নীরার আর জিসানের সম্পর্কটা নষ্ট হয়ে গিয়েছিল, অথচ নীরা নিলয়কে বলেছিল সে কখনো নিলয়কে ছাড়া অন্য ছেলেদের সাথে মেশেনি। কিন্তু নিলয় ঢাকায় আসার আগে থেকেই নীরার অ্যান্ড্রয়েড ফোন হ্যাক করে নিয়েছিল। সেজন্য নীরা এ অবধি কার কার সাথে কী করেছে নিলয় সবটাই জানে। তবে নীল রঙের পেন ড্রাইভটিকে আজ অন্য কিছু আছে। নীরার সাথে আজ 10 বছর পর দেখা হয়েছিল জিসানের। দুজনারই পিছুটান হয়ে গেছে এখন, মানে জিসানের বউ আছে, নীরার হাজব্যান্ড আছে। কিন্তু দুজনের আবার দেখা হওয়া নিজেদেরকে আর কন্ট্রোল করতে পারেনি। গেট টুগেদারের নামে জিসান আর নীরা সময় কাটিয়েছে একটি রুমে, যেটা নিলয় জেনে ফেলেছে। আর সেই ভিডিওটাও আছে নিলয়ের, কারণ নিলয় সেই ঘরের সিসিটিভি ক্যামেরা হ্যাক করে ক্লিপটা কেটে নিয়েছে। নিলয় একের পর এক সিগারেট টানছে। বাইকের আয়নাতে দেখতে পায় দূরের ল্যাম্পপোস্টে নীরার গাড়ি এগিয়ে আসছে ওর দিকে। নিলয় বাইক থেকে নেমে দাঁড়ায়। নীরার গাড়ি কিছুটা এগিয়ে এসে থেমে গেল। নীরা ড্রাইভারকে বলল, কি ব্যাপার, গাড়ি থামালে কেন? ম্যাম, সামনে দেখুন কে যেন দাঁড়িয়ে আছে। আচ্ছা, নেমে দেখুন কে। ড্রাইভার গাড়ি থেকে নামে। নিলয়ের দিকে এগিয়ে যেতে থাকে সে। ওদিকে রেড গ্যাং প্রস্তুত হয় ব্যাংক ডাকাতি করার জন্য। গাড়ি, প্ল্যান, পোশাক, অস্ত্র সবকিছু রেডি করতে থাকে। রাত 11টা বাজে এখন। সবাই প্রস্তুত হচ্ছে। হৃদয় এসে বলে, ম্যাম, এবার ডেভিলকে চমকে দিয়ে আমরা সবার মনে ভয় সৃষ্টি করব। পুরো দেশ এখন ডেভিলকে নিয়ে ব্যস্ত। এটাই বড় সুযোগ। ডেভিলের জন্য চুপ আছে, আর আমাদের জন্য তেমন কোনো প্ল্যান নেই যে আমরা ধরা পড়ব। আমাদের সতর্ক থেকে কাজ করতে হবে। ব্যাংক ডাকাতির পর আমরা 3টে দলে আলাদা হয়ে যাব। 3টে দল 3 দিক দিয়ে সবার আড়ালে এখানে এসে পৌঁছাবো। ওকে বস। আচ্ছা, আপনিও তো ডেভিলের মতো টাকা অ্যাডভান্সড ট্রান্সফার করে নিতে পারেন। 3টে দল 3 দিক হয়ে সবার আড়ালে এখানে এসে পৌঁছাবো। পারবো, তবে সমস্যা আছে। ডেভিল খুব জিনিয়াস। ও ওর অ্যাকাউন্টের নাম্বার হাইড করে রেখেছে, নামটাও নেই। এটা কেবল ডেভিলই পারে। সেজন্যই ওর টাকা ট্রান্সফার করে নিলেও ওকে ধরার মতো কোনো ক্লু পাবে না কেউ। কিন্তু আমি এমনটা করলে ধরা পড়ে যাব। সেজন্য আমার ক্যাশ প্রয়োজন। আমরা অল্প অল্প করে ব্যাংকে জমা করব টাকা। এতে কেউ বুঝতেই পারবে না আমরাই ডাকাত।
তাই এটিএম থেকে টাকা সরাসরি তুলবো আমরা। বিএম এর কথা শুনে রেড গ্যাং চুপ হয়ে গেল। বস ঠিকই বলেছে, এখন বাকিটা নির্ভর করছে ডাকাতিটা সম্পন্ন হওয়ার। লাবণ্য বাড়ির দিকে আসতে থাকে। হঠাৎ ওর ফোন বেজে ওঠে। সোহেল স্যার ফোন করেছে। জি স্যার বলুন। মালিক হলো জামাল আর সালাম। আর ইউ শিওর? শিওর। ওকে স্যার, কোথা থেকে বাইক কিনেছে ঠিকানাটা দিন তো স্যার, কাল সকালেই আমি সব খোঁজ নিয়ে জানাবো। আচ্ছা ঠিক আছে। লাবণ্য এবার পুরোপুরি শিওর হয়ে যায় এই দুজনকে ধরলে কিছু একটা রহস্য বের হবেই। কিন্তু লোকটা শফিক আর রফিক নাম বললো কেন? তবে কি লোকটাকে ওরা মিথ্যা কথা বলেছে? নিলয়ের সামনে ড্রাইভার এসে দাঁড়ালো। নিলয় চুপচাপ দাঁড়িয়ে আছে। নিলয়কে দেখে ড্রাইভার প্রথমে কিছুটা ভয় পায়, কিন্তু সাহস করে বলে, কে আপনি? রাত দুপুরবেলা রাস্তার মাঝে দাঁড়িয়ে কি ধ্যান করেন নাকি? যান মিয়া, নিজের কাজে যান। নিলয় কিছু বলল না। কোমর থেকে পিস্তল বের করে ড্রাইভারের পিঠে গুলি করে। নীরা ভয়ে শিউরে ওঠে। নীরা চিৎকার দিয়ে উঠে। নিলয় হেঁটে নীরার সামনে এসে দাঁড়ালো। ডিভাইস পাওয়ার দিয়ে নিলয় রোবটিক কণ্ঠে বলল, গাড়ি থেকে নামুন। নীরা ইশারায় গাড়ি থেকে নামতে বারণ করে দেয়। নিলয় জোরে ঘুষি দেয় কাঁচে। কাঁচ ভেঙে যেতেই নীরা জানালার লক খুলে দিয়ে নীরার হাত ধরে টেনে বের করে আনলো। নীরার গালে পরপর কয়েকটা চর বসিয়ে দিয়ে ক্ষান্ত হয় নিলয়। কোমর থেকে পিস্তল বের করে নীলার কপাল সোজা ধরে বলল, চুপচাপ দাঁড়িয়ে থাকুন, কোনো চিৎকার করবেন না। ল্যাপটপ আছে গাড়িতে? আছে। আপনি কে? চুপ, জলদি ল্যাপটপ বের করুন। নীরা ল্যাপটপ এনে নিলয়ের হাতে দেয়। ল্যাপটপ নীরার গাড়ির সামনের ডিকির উপর রেখে নিয়ে অন করলো। 5 মিনিটের মধ্যে ল্যাপটপের পাসওয়ার্ড খুলে দিয়ে পকেট থেকে পেন ড্রাইভ বের করে ল্যাপটপে লাগিয়ে ফাইলে ঢুকে ভিডিও প্লে করলো একটি। নীরা দেখতে থাকে একটা মেয়ে বসে আছে বিছানায়। তবে নিলয় মুখ থেকে দিয়েছে ওই মেয়েটার। আর কিছু সময় পর একটা ছেলে ঢুকলো সেই ঘরে মেয়েটার পাশে। নীরা ছেলেটাকে খুব ভালো করেই চেনে। ছেলেটা হলো নীরার নিজের হাজব্যান্ড অয়ন। অয়ন মেয়েটার গা থেকে একটা একটা করে কাপড় খুলতে লাগলো। অয়ন মেয়েটাকে বিছানায় শুইয়ে দেয়। তারপর নিলয় ল্যাপটপ বন্ধ করে দিল। মেয়েটা কে সেটা কেবল নিলয়ই জানে। মেয়েটা হলো অয়নের পিএ। অয়নের সাথে ওর পিএর অ্যাফেয়ার আছে। নীরা ভিডিওটা দেখে নিলয়ের পাশে এসে দাঁড়ালো। নিলয় নীরার গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। নীরা কাঁদছে আর নিলয় হাসছে। নিলয় বলে, কেমন লাগছে? কষ্ট হচ্ছে? মেয়েদের কষ্ট হয় তাই না? ছেলেদের কোনো কষ্ট নেই? যখন তুই সাকিব আর জিসানের সাথে একই বিছানায় সময় কাটিয়ে বরকে এসে বলিস, ওগো তোমাকে ভালোবাসি, বর তোর কীর্তিগুলো না জেনে তোকে জড়িয়ে ধরে বলে ভালোবাসি, তখন খুব ভালো লাগে তাই না? সুন্দর বলে সব ছেলে তোর পিছনে পড়ে আছে, সেটা ভেবেই যাকে ইচ্ছে নিজের মতো ব্যবহার করবি, আর ছেলেটা চুপচাপ থাকবে, সেটা তো হবে না। কে আপনি? নিলয় কিছু বলল না আর হাসতে থাকে। নীরা এই অপরিচিত লোকটার হাসি শুনে অবাক হয়, ভয়ও পায়। নীরা বলল, হাসছেন কেন? কে আপনি? ডেভিল, আই অ্যাম ডেভিল, সো ইউ ক্যান কল মি ডেভিল। ডেভিল? এটা কেমন নাম? আচ্ছা শুনুন, আমার যা ভিডিও আছে সব ডিলিট করে দেবেন, আর অয়নের এই ভিডিওটি আমাকে দেন। মেয়েটা কে আমাকে বলেন? 3 কোটি টাকা লাগবে। কি এত টাকা? তোর ব্যাংক অ্যাকাউন্টে আছে 33 কোটি টাকা। 3 কোটি কিছুই না। আমি চাইলে পুরোটাই ঘরে বসে নিতে পারতাম, কিন্তু তোর সাথে মাইন্ড গেম খেলার ইচ্ছেটা বহুদিনের। আচ্ছা ঠিক আছে, আপনি একজন হ্যাকার বুঝে গিয়েছি, আর আপনার নামও শুনেছি টিভিতে। চেক দিচ্ছি, ব্যাংক থেকে তুলে নিয়েন। কিন্তু মাইন্ড গেম খেলার ইচ্ছে বহুদিনের মানে?
নো নো, আমি ক্যাশ পছন্দ করি। তোমার ম্যানেজারকে বলো ক্যাশ এনে দিতে। খানিকটা পর একটা কালো গাড়িতে নীরার ম্যানেজার আসলো। টাকার ব্রিফকেস নিয়ে নীরা সামনে আসলো। নীরা নিলয়ের দিকে টাকা পাড়িয়ে দেয়। নিলয় ওর ইলেকট্রনিক ব্যাগে টাকাগুলো ভরে নিয়ে একটা সুইচ চাপ দিতেই ব্যাগটা একদম ছোট হয়ে যায়। নিলয় কাঁধে ব্যাগ ঝুলিয়ে ল্যাপটপ আর পেন ড্রাইভ রেখে চলে আসে সেখান থেকে। নিলয় ঘড়ির দিকে তাকায়, রাত 2টা বেজে গেছে প্রায়। রেড গ্যাং বের হয়। বসের প্ল্যান হলো ব্যাংকের সামনে গাড়ি রেখে ল্যাপটপ দিয়ে ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক করে ভিতরে থাকা হৃদয়কে জানিয়ে দেবে পাসওয়ার্ড। ওরা গাড়ি থেকে বের হলো। এদিকে নিলয় এগিয়ে যায় বাইক নিয়ে। তারপর রেড গ্যাংয়ের 3টে গাড়ি অনগ্রী ব্যাংকের সামনে এসে থামে। বাজারে তেমন কেউ নেই। প্ল্যান অনুযায়ী ওরা 4 জন করে নামে। 4 জন নেমে আগে সব কিছু ক্লিয়ার করে। এরপর আরও 4 জন নামে। সবাই ব্যাংকের সামনে থাকা সিকিউরিটি গার্ডগুলোকে সাইলেন্সার দিয়ে মেরে ফেলেছে। সবাই শেষে হৃদয় নামলো গাড়ি থেকে। গাড়ির মধ্যে এখন 2 জন আছে। ব্যাংকের সব সিকিউরিটি নষ্ট করে হৃদয়রা ব্যাংকের মধ্যে প্রবেশ করে। বসের ল্যাপটপে হৃদয়ের কপালে মাস্কের সাথে লাগানো ক্যামেরা দিয়ে দেখছে। বিএম হৃদয়কে বলে, থামো, আর যেও না। মেশিং অবধি পৌঁছাতে তোমার এই হোয়াইট রেখার দাগ সরাতে হবে। দাগের উপর দিয়ে গেলে এখনই অ্যালার্ম বেজে উঠবে আর পুলিশ চলে আসবে। তবে আমি 5 মিনিটের জন্য এটা হ্যাক করে অফ করে রাখতে পারবো। 5 মিনিটের মধ্যেই তোমার সবকিছু করতে হবে। রেডি তুমি? ওকে বস। ওকে, 1 2 3 গো। দাগটা সরে যায়। হৃদয় আর বাকি 5 জন ব্যাংকের টাকার মেশিনের কাছে যায়। হৃদয় বলে, পাসওয়ার্ড বলুন। বস সময় নিতে থাকে। এর মধ্যে নিলয় এসে পৌঁছয় সে ব্যাংকের কাছে। দূর থেকে রেড গ্যাংয়ের লাল গাড়ি দেখে থেমে যায়। নিলয় ডান হাতে থাকা ফ্লাইং ড্রোন পাঠিয়ে গাড়ির মধ্যে থাকা ল্যাপটপ নিয়ে সে বসে আছে, তার কাছে পাঠায়। দূর থেকেই রেড গ্যাংয়ের লাল গাড়ি দেখে থেমে যায়। নিলয় ডান হাতে থাকা ফ্লাইং ড্রোন উড়িয়ে গাড়ির মধ্যে থাকা ল্যাপটপ নিয়ে বসে আছে, তার কাছে পাঠায়। ব্যাংক অ্যাকাউন্ট পাস জানতে রেড গ্যাং লিডার কত কিছুই না করছে। নিলয় ড্রোনে এটা দেখে মুচকি হাসল। ঘড়ির সাহায্যে নিলয় ড্রোন কন্ট্রোল করছে। নিলয় চুপচাপ দেখতে থাকে। 5 মিনিট পরে নিলয় দেখলো একটি নাম্বার থেকে পাসওয়ার্ড 146489। নিলয় অবাক হয়, এভাবে কেউ ওকে পাসওয়ার্ড সেন্ড করলো। নিলয় আড়ালে চলে আসে। ড্রোনকে ফিরিয়ে আনে নিলয়। মনের মধ্যে একটাই প্রশ্ন, পাসওয়ার্ড কে সেন্ড করলো? রেড গ্যাংয়ের লিডারের কাছে? তবে কি রেড গ্যাং চালায় অন্য কেউ, আর সে সবকিছু কন্ট্রোল করছে? কিন্তু কে, জানতেই হবে আমার। রিয়াদ ব্যাংকের টাকাগুলো ব্যাগে রাখলো। টাকা ব্যাগে রাখার সাথে সাথেই হৃদয় আর দাঁড়ালো না। বস এত বারণ করলো কিন্তু হৃদয় শুনল না। সেই হোয়াইট লাইট অন হয়েছে। ওটা ক্রস করা মাত্রই রেড সিগন্যাল বেজে উঠল। আর সাথে সাথেই সেখানে কিছু বোঝার আগে পুলিশ আসতে থাকে। 3 জন করে দলে ভাগ হয়ে রেড গ্যাংয়ের লোক যেতে থাকে। পুলিশেরাও সবার পিছনে যেতে থাকে। লিডারের গাড়িটা সোজা যেতে থাকে। কতগুলো পুলিশ গাড়ির পিছনে যাচ্ছে। গাড়ি চালাচ্ছে বস নিজেই। পাশে একটা ছেলে বসে আছে। নিলয় আরও সবার পিছনে আসতে থাকে। লিডার পাশে থাকা ছেলেটা বলল, পিস্তল বের করে পুলিশের দিকে গুলি করতে থাকো, ওরা ভয় পাবে, খুব কাছে আসতে পারবে না। ছেলেটা তাই করলো। জানালা দিয়ে বেরিয়ে গুলি করতে থাকে। কয়েকটা গুলি করার একটা গুলি এসে ওর কপালে লাগে। ছেলেটা জানালা থেকে পড়ে যায় বাহিরে। গাড়িতে এখন লিডার একাই আছে। সে ড্রাইভ করছে। জোরে গাড়ি চলছে। নিলয়ও চালাচ্ছে জোরে। সামনে রেড গ্যাং লিডার, পিছনে পুলিশ, তার পিছনে ডেভিল মানে নিলয়। হঠাৎ একটা অফিসার লাল রং সামনে থাকা লিডারের গাড়িতে গুলি করলো। গুলিটা মিস্টেক চাকাতে যেয়ে লাগে। গাড়িটা পুরোপুরিভাবে কন্ট্রোল হারিয়ে কিছু দূর যেয়ে কারেন্টে থাম্বার সাথে বাড়ি খায়। লিডার কাঁচ ভেঙে সামনের রাস্তার উপর পড়ে।
বাইক আর গাড়ি নিয়ে চারপাশে পুলিশ গোল হয়ে দাঁড়ায়। মাঝখানে রাস্তার উপর পড়ে আছে লিডার। শোয়া থেকে উঠে দাঁড়ালো ও। কোমর থেকে পিস্তল বের করে উনি পুলিশদের দিকে তাক করল, কিন্তু পুলিশেরা চারপাশে ঘিরে আছে। একটা পুলিশ গাড়ি থেকে নেমে লিডারের সামনে এগিয়ে আসতে থাকে। খুব কাছে যখন আসবে তখনই একটা সাইলেন্সার থেকে গুলি বেরিয়ে পুলিশের কপালে এসে লাগলো। সবাই আশেপাশে খুঁজতে থাকে। ঠিক তখনই বাইক জাম্প করে মেয়ে লিডারের পাশে নিলয় এসে থামে। রেড গ্যাংয়ের লিডার অবাক হয়ে তাকিয়ে থাকে। প্রতিপক্ষের লিডার এসেছে অন্য লিডারকে বাঁচাতে। ডেভিল অসহায় বিএমকে ইশারায় বাইকের উপর উঠতে বলে। চারপাশে 15 জন পুলিশে গোল হয়ে পিস্তল হাতে দাঁড়িয়ে আছে ডেভিলের দিকে। ডেভিল অসহায় বিএমকে ইশারায় বাইকের উপর বসতে বলে। চারপাশে 15 জন পুলিশে গোল হয়ে পিস্তল তাক করে দাঁড়িয়ে আছে ডেভিলের দিকে। বিএম ডেভিলের বাইকে উঠল। পুলিশের অফিসার বলতে থাকে, হোল্ড অন ও সেকেন্ড, হ্যান্ডস আপ। ডেভিল মুচকি হাসল। রেড গ্যাং লিডার ডেভিলের পিছনে বসে চারপাশ দেখছে। পুলিশগুলো এদিকে আসতে থাকে। ডেভিল ওর বাম হাতে থাকা বিসিএম ডিভাইস অন করে ছোট ছোট 15টা মিনি বোম পুলিশদের সামনে যেয়ে পড়ে। নিলয় আরো 10টা বোম চারপাশে মারে। মিনি বোমের টিটি করার শব্দে সব পুলিশগুলো দৌড়ে গাড়ির আড়ালে চলে আসে। মিনি বোমগুলো সব একসাথে ব্লাস্ট হয়। পরে 10টা ফ্ল্যাশ বোম একসাথে বাস্ট হতেই সেখানে অনেক বেশি সাদা ধোঁয়া তৈরি হলো। নিলয় রেড গ্যাংয়ের লিডারকে সাদা ধোঁয়ার মধ্য দিয়ে জোরে বাইক টেনে বেরিয়ে আসে। পিছনে থাকা পিএম ডেভিলকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। এদিকে পুলিশেরা সাদা ধোঁয়ার এক সারিতে দাঁড়িয়ে গুলি করতে থাকে। সাদা ধোঁয়াগুলো আস্তে আস্তে হাওয়াতে মিলিয়ে যায়। পুলিশেরা দেখে সেখানে কেউ নেই। ডেভিল গ্যাংয়ের লিডারকে ধরতে যেও পারল না পুলিশগুলো, কারণ ডেভিল এসে ওকে বাঁচিয়ে নিয়ে গেছে। নিলয় একটি বড় জঙ্গলের মধ্যে এসে থামে। রেড গ্যাংয়ের লিডার বাইক থেকে নামতেই নিলয় ভয়েস ডিভাইস অন করে রোবোটিক ভয়েস দিয়ে বলতে থাকে, হ্যালো ম্যাম, আমি জানি আপনি একজন মেয়ে। আপনি যখন আমাকে জড়িয়ে ধরেছিলেন তখন আপনার চুল থেকে কড়া শ্যাম্পুর গন্ধ আমার নাকে আসছিল। অপরিচিত মেয়েটা বাইক থেকে নেমে চারপাশে তাকায়। ঘন জঙ্গল। এখানে 2 হাত আগেও কিছু দেখা যাচ্ছে না, তবে চাঁদের আলোয় যেখানে দাঁড়িয়ে আছে সেখানটা বেশ ভালো মতোই দেখা যাচ্ছে। নিলয় 5 মিনিটে অনেকগুলো কাঠ ম্যানেজ করলো। এরপর সেগুলো একসাথে করে আগুন জ্বালিয়ে দিল। অপরিচিত মেয়েটা আগুনের পাশে একটি কাঠের লগের উপর বসলো। কয়েক সেকেন্ড পর নিলয় ওর পাশে যেয়ে বসে। দুজন 2 গ্যাংয়ের লিডার। ওদের মিল হলো ব্যাংকের টাকা হাতিয়ে নেওয়া, তবে পদ্ধতিটা কিছু অংশে মিল হলেও দুজন বিপরীত দলের লিডার। অপরিচিত মেয়েটা জানে না ডেভিল কেন ওকে বাঁচিয়েছে। মনে মনে বলে, কি চাই ডেভিল? ডেভিল তো স্বার্থ ছাড়া কাজ করবে না। নিলয় নীরবতা ভেঙে বলল, আচ্ছা, আমরা কেন মুখে মাস্ক পরে আছি? চলুন মাস্ক খুলে দুজন দুজনকে দেখে পাকা কথা সেরে ফেলি। পাকা কথা মানে? না মানে শুনেছি মুখ দেখার পর বিয়ে শাদীর জন্য পাকা কথা হয় না। ভাবলাম আমরাও তো মুখ দেখব, পাকা কথা সেরে ফেলবো। আমি মেয়ে বলে আপনি কি এই মুহূর্তে ফ্লার্ট করছেন? ডেভিল হাসলো। মেয়েটি ডেভিলের মাস্ক পরা হাসি মুখের দিকে তাকালো। ডেভিলকে এত সহজে চেনা মুশকিল, কারণ ডেভিল এইরকম সময়ে সে এমনি এমনি কোনো কথা বলে না। ডেভিলের কিছু বলার পিছনে যথেষ্ট কারণ আছে। ডেভিল বসা থেকে উঠে দাঁড়ালো। কয়েকবার পায়চারি করে মেয়েটার সামনে এসে দাঁড়াই। তোমার উপরের বস কে? মানে? উপরে বস মানে কি? ব্যাংকের অ্যাকাউন্টের পাস 146489 এইটা কেউ একজন তোমার ল্যাপটপে পাঠিয়েছিল। নিচে আরো একটি মেসেজ লেখা ছিল, এই সহজ কাজটা করতে তোমার আমার হেল্প নিতে হলো। হু ইজ হিয়ার শি? সে কে? ডেভিলের এমন ম্যাজিক দেখে মেয়েটা অবাক হয়। প্রথমবার সে কাউকে ভয় পাচ্ছে, পাওয়ারই কথা।
পাসওয়ার্ডের ব্যাপারটা কেবল সে ছাড়া আর কেউ জানে না, কিন্তু এখন ডেভিলও জানে। আর সেটা কিভাবে? ম্যাজিকটা ভাবতেই মেয়েটা ডেভিলকে দেখে ভয় পাচ্ছে। আমি চলে যাব। এখানে এসেছো আমার ইচ্ছেতে, যাবেও আমার ইচ্ছেতে। এখানে তোমাকে খুঁজে পাওয়ার মতো কোনো ব্যক্তি এখনো জন্মায়নি। এখানে থাকা সব নেটওয়ার্ক এখন আমার কথা শুনবে। এখানে থাকা সব অ্যান্ড্রয়েড মোবাইল বা কম্পিউটার, ইন্টারনেট, ইনভল্ট সব কিছু আমার ইচ্ছে মতো চালাতে পারবে। সো আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে পারবো। সেজন্য আমার প্রশ্নের উত্তর দাও। আমি নিজেই জানি না কে আমার বস। কম্পিউটারে একদিন কাজ করেছিলাম, একটা মেসেজ আসে। মেসেজটা ছিল এরকম: আমি হ্যাকার, চাইলে তোমার কম্পিউটারটি আমি হ্যাক করে তোমার ব্যক্তিগত তথ্য চুরি করে তোমাকে ব্ল্যাকমেল করতে পারতাম, কিন্তু করিনি, কারণ আমার একটা কাজ আছে। কাজটা করলে তুমি টাকা পাবে। এরপর ওনার কথা মতো একটা গ্যাং বানায়, যে গ্যাং কেবল রাতেই দেখা যাবে। দিনের বেলাতে সবাই যে যার মতো স্বাভাবিকভাবে থাকবে। সেই গ্যাংয়ের লিডার আমি হব, তবে কন্ট্রোল করবে সে। আমি ওনার সাথে মেসেজে কন্ট্রাক্ট রাখি, যা মেসেজ হয় উনি ডিলিট করে দিতেই বলে। এ যাবৎ যা করেছি সবটা ওনার কথায়। আমি দেখিনি কোনোদিন। সে তোমার মতো অপরিচিত একজন, সে কখনো সামনেও আসেনি। আর না সে ভয়ে যে কথা বলেছে, আমি তাকে চিনি না। আমাকে যেতে দাও। ডেভিল কিছু বলল না, মনে মনে বলল, আমার থেকেও মাস্টার মাইন্ড আর কে আছে? এতদিন কেন বুঝতে পারিনি? কে হ্যাকার? কে হতে পারে? ডেভিল মেয়েটার পাশে যেয়ে বসলো। ডেভিল বলল, বুঝলাম, আচ্ছা ব্যাপার না, সে কে খুঁজে নেব আমি। আমি তো তোমার শত্রুপক্ষ, তাহলে আমাকে কেন মারছো না? কেন পুলিশদের থেকে আমাকে বাঁচিয়েছো? ডেভিল এমনি এমনি কিছু করে না। তোমাকে বাঁচানোর পিছনে বিশাল কারণ আছে। কারণটা তুমি জানলে অবাক হবে। কিসের কারণ বলো? ডেভিল মেয়েটার কথা শুনে সামনে এসে দাঁড়ালো। মেয়েটা ডেভিলের দিকে তাকিয়ে আছে। ডেভিল বলে উঠল, ডেভিলের পোশাক পরা অবস্থায় এই অবধি কেউ কোনোদিন দেখেনি। যারা মারা গেছে ডেভিলের হাতে, তারাও কোনোদিন দেখেনি। ডেভিল দেখা যেত না, কিন্তু এখন দেখা যাবে। কথাটা বলে নিলয় ওর মুখ থেকে মাস্ক খুলে দিল। মেয়েটা নিলয়কে দেখে হা হয়ে যায়। বসা থেকে উঠে দাঁড়িয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে নিলয়ের দিকে। নিলয় বলল, তোমাকে কেন ডেভিলকে দেখালাম জানো? কারণ এই ডেভিল তোমাকে ভালোবাসে। কি মানে? তুমি আমাকে দেখেছো? না, না দেখেই ভালোবেসেছি। তুমি না নেহাকে ভালোবাসো? কে নেহা? আমি নেহা নই, আমি তোমাকে ভালোবাসি। কিসের নেহা? আমি কুত্তা, তোর কয়টা লাগে? নেহা চিনিস না তুই, তাই না? তোর জন্য আমি হাসপাতালে ছিলাম, আর তুই নেহাকে ভুলে গিয়েছিস। তোকে খুন করব আমি। নিলয় জোরে জোরে হাসতে থাকে। মাস্ক পরা মেয়েটা নিলয়ের হাসি দেখে অবাক হয়। নিলয় হাসি থামাতে পারে না। মেয়েটার রাগী মুখে আবার বলে, তুই হাসতিস কেন? যারে দেখিস তাকে প্রপোজ করিস? আমি জানতাম এটা তুমি। মাস্ক খোলো। মানে? নিলয় মেয়েটার মুখ থেকে নিজ হাতেই মাস্ক খুলে দেয়। রেড গ্যাংয়ের লিডার আর কেউ না, সে হলো নেহা। নিলয় হাসতে হাসতে নেহার হাত ধরে বসলো গাছের লগের উপর। নেহাকেও পাশে বসালো। নিলয় বলল, ভালোবাসা এমন একটা জিনিস, সেন্সটাও চেঞ্জ করে দেয়। অধিক ভালোবাসা থাকলে সেটা দুজন মানুষের কেউ একজন হারাতে দেয় না। এভাবেই তোমার মতো রিয়েক্ট করে। এমনটাই হলো, আর এটাই ছিল আমার মাইন্ড গেম। তাই তো প্রথম থেকে তোমার সাথে ফ্লার্ট করেছিলাম। কেমন লাগলো আমার মাইন্ড গেম? মানে তুমি আমাকে আগে থেকে চিনতে? কিন্তু আমি তোমাকে চিনতাম না। তোমাকে দেখে আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি, কারণ আমার দেখা দিনের নিলয় আর এই রাতের নিলয় একদম আলাদা। দিনের নিলয় একজন হাবাগোবা ভীতু প্রকৃতির মানুষ, আর রাতের এই নিলয় হলো ভয়ঙ্কর হিংস্র ডেভিল। তোমাকে আমি ডেভিল রূপে দেখবো কোনো দিনও ভাবিনি।
আমি ভাবিনি যে তুমি এই রেড গ্যাংয়ের বস। কিন্তু তুমি আমাকে চিনলে কি করে? নিলয় বসা থেকে উঠে দাঁড়ালো। আগুনে কিছু কাঠ দিয়ে আবারও নেহার পাশে এসে বসলো নিলয়। নিলয় বলল, নিলয়ের মাঝে ডেভিলের বসবাস। নিলয় আর ডেভিল যাই করুক না কেন সেটা বারবার ভেবেই করে। কাজটা করার পর কি হবে সেটা ভাবি না আমি, কেন হবে সেটা ভাবি, যার জন্য মাইন্ড গেম সাজাই। আমার মাইন্ড গেমের মধ্যে সবাই তোমার থেকেও বেশি অসহায়। আমাকে ধরতে এসেও ধরতে পারবে না। যখন তুমি আমাকে ধরে এনেছিলে সেদিন তোমার হাতের কবজির কিছু অংশ হাত কভারের পাশ থেকে দেখা যাচ্ছিল। তুমি যে হাতে লম্বা লাল ড্রেস পরেছিলে সেটা শেষ প্রান্তে কবজির ওখানে এসে হাতের অংশ দেখা যাচ্ছিল। নিলয়ের মতো মাইন্ড গেমারদের জন্য তোমাকে চেনার অতটুকু ক্লুই যথেষ্ট। তোমার প্রথম ভুল ছিল ওইটাই। পরেরটা হলো তুমি মাস্ক পরো, বাট কান থেকে দুল খুলতে ভুলে গিয়েছিলে। বাম পাশের দুলটা এমন বেমানানভাবে মাস্কের নিচে পড়েছিলে যে মাস্ক সামান্য ছিঁড়ে দুলের একটু অংশ বের হয়েছিল। দুলের রং ছিল লাল আর নীল রঙের সংমিশ্রণ। এটা হলো তোমার দ্বিতীয় বড় ভুল। বুঝেছিলাম তুমি আমার মতো, কিন্তু মাইন্ড গেমার না, কারণ আমার মতো মাইন্ড গেমাররা কখনো এমন বড় ভুল করেই না। তবে সবচাইতে বড় ভুলগুলো হলো তুমি আমার জন্য হাত কাটলে, হাসপাতালে ছিলে, আমি সেখানে যাই। অবাক করা বিষয়, যখন আমি টেবিলে বেল বাজানোর জন্য যাই চোখ যায় দুটো দুলের দিকে। ডাক্তাররা হয়তো দুল খুলে টেবিলে রেখেছে। দুল দুটো বড় মোটা। হাতে নিয়ে ঘাটতে ঘাটতে হঠাৎ চোখ পড়ে মাস্ক থেকে বেরিয়ে থাকা দুলের সেই অংশটুকু। অনেক ঘাটাঘাটির পর বুঝতে পারি এটাই সেই দুল। এরপর তুমি দুই হাতের একদম কবজি থেকে শুরু করে কোনোই অবধি কেটেছিলে হাত। তোমাকে যখন দেখে আসি তখন ডাক্তার তোমার হাতে ব্যান্ডেজ করে দিয়েছিলেন, হাতের খুব নিচ থেকে। এর জন্য তুমি যখন আমার বাইকে ওঠো আমার কাঁধে হাত রেখেই ওঠো। আর তোমার হাতে করা ব্যান্ডেজের একটু অংশ আমি দেখতে পাই, সাদা ব্যান্ডেজ, চিনতে অসুবিধা হয়নি। তারপর নিলয় বসা থেকে উঠে দাঁড়ালো। পকেট থেকে একটা সিগারেট বের করে কাঠের আগুন থেকে জ্বালিয়ে টানতে থাকে। নেহা নিলয়ের বুদ্ধিগুলো শুনে অবাক হয়ে গিয়েছে। নিলয় সামনাসামনি হাবাগোবা হলেও নিলয় বাস্তবে অনেক জিনিয়াস। একজন হ্যাকারের সব গুণ নিলয়ের মধ্যে আছে। নিলয় সিগারেট টানতে টানতে নেহার দিকে তাকিয়ে বলে, এই তুমি সিগারেট খাবা? ইয়াক, আমি খাই না এগুলা। কেন? গ্যাংয়ের লিডার হয়ে সিগারেট খাবে না? সিগারেট খেলে মাইন্ড গেম বাড়ে, খেয়ে দেখো, দারুণ টেস্ট। চুপ ফাজিল, তুমি খাও, তবে আজকের পর আমার সামনে সিগারেট খেলে তোমাকেই ব্যাংকের মধ্যে পাঠাবো ব্যাংক ডাকাতি করে। ও মা গো, টুরুলাপ! না আপু থাক, আমি নিজেই পারি। কুত্তা, আমি তোর আপু হই? চুপ করো তো। সিগারেট খাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসু করার মজাটাই আলাদা। ট্রাই করে দেখতে পারো। কি? ওই কি বললা তুমি? আমি তোমার মতো ট্রাই করব? ও সরি, মনে ছিল না তুমি মেয়ে। নিলয়, ভালো হচ্ছে না কিন্তু। দেখছি। কি দেখো? রেড ড্রেসে মাস্ক খুলে রেড গ্যাংয়ের লিডার রাখলে কেমন দেখতে হয়? নিলয় নেহা পাশে এসে বসলো। নেহার এক হাত জড়িয়ে ধরে নেহার কাঁধে মাথা রাখলো নিলয়। নেহা নিলয়কে জড়িয়ে ধরে রাখে। দুজন ডেঞ্জারাস ডাকাত জঙ্গলে বসে প্রেম করছে। এইটা কিছু হইল? নিলয় বলে, চুলের শ্যাম্পু কম দিবা, বুঝছো? কেন? ধরা পড়ে যাবা। মানে? তোমাকে পুলিশদের সামনে থেকে নিয়ে আসার পর বাইকের স্পিড বাড়াই। পুলিশেরা বুঝতেই পারেনি তোমাকে কোন দিক থেকে নিয়ে আসছি। বাইকের স্পিড তুলতেই তুমি আমায় জড়িয়ে ধরো। রাস্তায় সামান্য ঝাঁকির কারণে তোমার মাথা আমার কাঁধে চলে আসে। তোমার চুল থেকে শ্যাম্পুর গন্ধ আমার নাকে আসতে দেরি করে না। পরিচিত শ্যাম্পুর গন্ধ। হাসপাতালে তোমাকে রেখে আসার সময় জড়িয়ে ধরেছিলাম, মনে আছে? তোমার চুল আমার নাকের উপর এসে লেপ্টে গিয়েছিল। সেম শ্যাম্পুর গন্ধ। তোমাকে চিনে ফেলি। নেহা অবাক হয়। তারপর
নেহা নিলয়ের কথা শুনে অবাক হয়। নিলয় কতটা বুদ্ধিমান না হলে সে এত কিছু খেয়াল করতো না। নেহা বলল, তোমার সাথে থাকা অর্ক, মাসুম আর সিয়াম ডেভিলের সাথে মানে তোমার মতোই হ্যাকার, তাই তো? হুম চলো আজ থেকে আমরা একসাথে হ্যাক করব। চলো আমরা হ্যাক করে বড়লোক হব। তারপর আমাদের অনেকগুলো বাচ্চা হবে। সবাই একগাদা পয়দা করার ইচ্ছেতে বিয়ে করে। সেই একগাদা ছেলে মেয়েকে ক্রিকেট ফুটবল টিম বানাতে চায়। আমরা বানাবো হ্যাকার টিম। আর হবেই বা না কেন? বাচ্চাদের বাবা হ্যাকার, মা হ্যাকার, বাচ্চারাও বাদ যাবে কেন? তারাও হ্যাকারই হবে। ঠিক বলেছ, বাট এক গাদা বেবি নেব না। কেন নিবা না? কষ্ট হবে না আমার? কিসের কষ্ট? বলছি সার্চ করে খুঁজে খুঁজে ডাউনলোড তো আমাকেই করতে হবে। তুমি তো খালি ডিভাইস হয়ে একটার পর একটা ডাউনলোড করতে থাকবা। কিন্তু আমার তো ডাউনলোড অপশনে বাচ্চার ফাইল পাঠানো লাগবে, তাই না? কষ্টটা তো আমারই হবে বেশি। রাত দিন শুধু ইয়ে করতে হবে। ওই ইয়ে কি? ইয়ে হলো বিয়ের পর হাজবেন্ড আর ওয়াইফ যা করে সেটা। সেটা আমার কিসের ইয়ে? ধুর, সেটা হলো ইয়ে হানি সিঙ্গার, বুঝলে? না বুঝিনি। চুপ থাকো তো। চলো বাসায় যাব, ঘুম পাচ্ছে। ওকে, দাঁড়াও, তোমার ফোনটা দাও। নিলয় নেহাকে ওর ফোন দিল। নিলয় ফোনটা আগুনের মধ্যে ফেলে দেয়। নেহা অবাক হলো। নিলয় নেহার কাছে আসলো। নিলয় তার ট্রিক্স অনুযায়ী ঠোঁটের একদম কোনায় একটু জোরে চড় দিল নেহার। নেহা গালে হাত দিয়ে অবাক হয়ে নিলয়কে বলল, তুমি আমাকে মারলে? মাস্ক পরো। তুমি তোমার গ্যাংদের সাথে দেখা করবা। আর সেখানে তোমার বস আসবে আর এসে তোমাকে জিজ্ঞাসা করবে ডেভিল কোথায় তোমাকে নিয়ে গিয়েছিল। তুমি মাস্ক খুলবে। তোমার মুখে ঠোঁট ফেটে যাওয়াতে রক্ত জমা থাকবে। তুমি বলবে ডেভিল আমাকে মারতে চেয়েছিল, কোনো রকমে বেঁচে চলে এসেছি। দাঁড়াও, গায়ে একটু ধুলো মাখিয়ে নিয়ে যাও। আর এই নাও এই বোতাম ক্যামেরা। আমি তোমাকে সব সময় দেখতে থাকবো। প্রবলেম নেই। আপাতত সে তোমাকে কিছুই বলবে না, কারণ তোমাকে সে বিশ্বাস করে। বাপরে, আমার ইয়েটা কত বুদ্ধিমান! আমি ইয়ে হই? ওরে, কেউ আমারে কচু দে, দড়িতে পেঁচিয়ে ঝুলে মরে যাই। চলো এবার। নিলয় নেহাকে নিয়ে চলে আসে। নেহা ওর গ্যাংদের কাছে এসে দাঁড়ালো। সবাই দৌড়ে আসে নেহার কাছে। হৃদয় বলতে থাকে, বস, কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি, এত দেরি কেন হলো? পুলিশ আপনাকে ধরেনি? না। কথাটা বলে নেহা মুখ থেকে মাস্ক খোলে। এমনিতেই চলন্ত গাড়ি থেকে পড়ে ওর মুখে হালকা চোটের কালো দাগ ছিল। তার উপর নিলয়ের চড়ে ঠোঁট ফেটে গেছে। মাস্ক খুলতেই সবাই বলে, আপনার কি হয়েছে? কে মেরেছে? পুলিশদের কাছে ধরা পায় পড়ে গিয়েছিলাম, কিন্তু ডেভিল এসে আমাকে পুলিশদের থেকে বাঁচায়। আমাকে বাঁচিয়ে ডাকাতি করার সব টাকা নিতে চাইছিল। আমি রাজি হচ্ছিলাম না, সেই জন্য দুজনের মধ্যে একটু হাতাহাতি হয়। সেখানেও পুলিশ আসাতে আমরা দুজন পালিয়ে আসি। সবাই দেখে নেহার গায়ে ধুলো লেগে আছে। সবাই বুঝে যায় নেহা সত্য কথা বলছে। নেহা চেয়ারে যেয়ে বসলো। নিলয়ের কথাগুলো সত্য হতে থাকে। সেখানে আজকে রেড পোশাক পরে মুখে মাস্ক দিয়ে একজন লোক আসলো। সবাই সেদিকে পিস্তল তাক করে ধরে। লোকটা বলল, আমি তোমাদের সবার বস। নেহা আমাকে জানে। আমাদের লিড করে থাকে তিনি। হ্যালো বয়েজ, আমি অ্যাঞ্জেল, তবে মৃত্যুদূত, ডেথ অ্যাঞ্জেল। আমার কথা মতোই তোমরা কাজ করো, মানে নেহা কাজ করায়। টাকাগুলো কোথায়? সবাই নেহার দিকে তাকায়। নেহা বলে, 1 মিনিট। ডেথ এঞ্জেল আমার সাথে কথা বলার সময় একটা কোড বলতো, যেন ওই কোডের ধারা আমি যেন তাকে চিনতে পারি। কোডটা কি? ডেথ অ্যাঞ্জেল শব্দ করে হাসে। হাসতে হাসতে নেহাকে বলে,
তুমি অনেক বুদ্ধিমান, আমি এমনটাই চেয়েছিলাম। তোমাকে পছন্দ হয়েছে। কোডটি হলো ডেথ অ্যাঞ্জেল, তোমার উপর নজর রাখবে। ডেথ অ্যাঞ্জেল এটা সবসময় বলতো। নেহার সাথে যতবার কথা হতো ততবারই ডেথ অ্যাঞ্জেল এই কথাটা বলতো। নেহা এবার বুঝে যায় এটাই তিনি। হৃদয়কে টাকা আনতে বলল। ডেভিল তোমাকে কোথায় নিয়ে গিয়েছিল একটা সময় তোমাকে আমার নজরে মানে নেটওয়ার্কের মধ্যে পাচ্ছিলাম, কিন্তু পরে সব ব্লক হয়ে যায়। কারণ ডেভিল হলো ওভার স্মার্ট। সে কাজ করার আগে ভেবে নেয়, কাজ করার পর কখনো সেটা নিয়ে ভাবে না। ও 2 পা ফেলার আগে 4 পা ফেলার পর কি হবে সেটা ভেবে কাজ করে। ওর কাছে টেকনোলজি হলো বিশাল অস্ত্র। ডেভিল তোমাকে এমনি এমনি সেভ করেনি, কারণ সে টাকার জন্যই তোমাকে সেভ করেছিল। তুমি বুদ্ধিমতী, ওর থেকে পালিয়ে এসেছো। এই জন্য আর দেরি করিনি টাকা নিতে। চলে আসছি। ওখান থেকে 5 কোটি আমাকে দাও, বাকি 5 কোটি তোমাদের জন্য। ডেথ অ্যাঞ্জেল টাকা নিয়ে চলে যায়। হৃদয় নেহার পাশে এসে বলে, এটা কি হলো? সবকিছু করলাম আমরা, টাকা নিয়ে গেল ও। সে পাসওয়ার্ড দিয়েছিল। তো চাইলে তো মেশিন ভেঙে টাকা বের করতাম, তবুও সব তো আমাদেরই করতে হয়েছে। কেন সে টাকা নিয়ে যাবে? বাদ দাও সব। না বস, আমি আর এই গ্যাংয়ে থাকবো না। ডেভিলের সাথে কাজ করব। ধরা পড়ার চান্স 10% আর ধরা না পড়ার চান্স 90%। আমি এখানে থাকবো না। হৃদয়, এখানে জয়েন হওয়ার সময় কথা ছিল গ্যাং ছেড়ে যাবে না। গেলে তোমাকে মরতে হবে, কারণ তুমি এই রেড গ্যাংয়ের সব খবর জানো। আচ্ছা ঠিক আছে, এরপর এমন করলে আমরা সবাই গ্যাং ছেড়ে দেব। এবারটা মানিয়ে নাও। ওকে, এটাই শেষ। এরপর যদি ও এসে এমন করে সেদিন চলে যাব। নিলয় বড় বাড়িতে এসে পৌঁছালো। অর্ক, সিয়াম আর মাসুম জেগে আছে। 4টে অ্যাকাউন্ট থেকে প্রায় 1 কোটি টাকা হাতিয়ে নিয়েছে এতক্ষণটা বসে থেকে। নিলয় এসে ব্যাগ খুলে সুইচ চাপতেই ব্যাগ বড় হতে থাকে। ব্যাগে 3 কোটি টাকা আছে। কালকেই সফটওয়্যার কোম্পানি খোলার ব্যবস্থা করতে হবে। ওকে ভাই, ভাই একটা প্রবলেম হয়েছে। প্রবলেম কিসের? আমরা যে চায়ের দোকানের লোকটাকে জিজ্ঞাসা করি, লাবণ্য এসে কি বলেছিল? চা মামা বলে লাবণ্য এসেছে জানতে চাইছিল। আমার দোকানের 2জন কোট পরা লোক ছিল, কালো কোট, নতুন বাইক ছিল ওদের। ওরা কেন এসেছিল? আমি তো কইছি লোকগুলো গ্রাম থাইকা আইছিল, নিলয়ের লগে দেখা করতে চায়। নিলয় দেখা করেনি, তাই লোকগুলো চলে গেছে। ও শিট! অর্ক, সালামকে ফোন দে। ওদের সাথে সকালেই দেখা কর। এই বোতাম ক্যামেরা ওদের শার্টে লাগিয়ে নিতে বলবি, আর ঘড়িটাও সাথে পড়তে বলবি। ঘড়িতে সিসি ক্যামেরা হ্যাকের প্রসেস আছে। ওরা যেখানে যেখানে যাবে সেখানকার সিসি ক্যামেরার দিকে এই ঘড়ির মুখ ঘুরবে। ক্যামেরাটা তখন আমাদের পিসিতে শো করা শুরু করে দেবে। যদিও কোড আসবে একটা করে, সেটা সাবমিট করে দিলেই আমরা দেখতে পারবো ওদের সাথে কি হচ্ছে। নিলয় কম্পিউটারে কাজ করতে থাকে। লাবণ্যের অ্যান্ড্রয়েড ফোন নিজের কন্ট্রোলে নেওয়ার জন্য মেসেজ পাঠায়, কিন্তু লাবণ্য ফোন অফ করে ঘুমোচ্ছে। যখনই সে অন করবে তখনই নিলয়ের পাঠানো মেসেজ শো করবে। লাবণ্য পড়তে গেলেই কোড চলে আসবে নিলয়ের কাছে, আর সেটা ইন্টারপ্রেস দিলে লাবণ্যের ফোন নিলয়ের আয়ত্তে আসবে। সকাল হলো। লাবণ্য রেডি হয়ে ফোন নিয়ে বাড়ি থেকে বের হয়। তখনও ফোন অন করেনি লাবণ্য। থানায় এসে সোহেলের সাথে দেখা হয়। সোহেল বলে, কাল রাতে ব্যাংক ডাকাতি হয়েছে। ব্যাংকের আশেপাশে থাকা সব সিসিটিভি ক্যামেরা অন ছিল। ক্যামেরা রেকর্ড হওয়া ফুটেজ আমাদের কাছে এসেছে। ওপর থেকে অনেক চাপ দিচ্ছে, আমরা নাকি কাজ করছি না। সিসি ক্যামেরা ডেভিলকে দেখে গিয়েছে বাইক নিয়ে। বাইকের কোনো নাম্বার নেই। সে রেড গ্যাংয়ের লোককে বাঁচিয়ে নিয়ে গেছে আমাদের থেকে। ওরা দুজন কি তবে একসাথে কাজ করে? কি এরা? জানি না স্যার, তবে আমার কিছু একটা সন্দেহ হচ্ছে হ্যাকারদের উপরে। আমাকে একটু ইনকোয়ারি করার জন্য অনুমতি দিন। আমি কিছু একটা রহস্য জানতে চলেছি। কি সেটা? সব ঠিকভাবে তা বুঝতে পারছি না। স্যার, আমরা কেস করতে এসেছি। লাবণ্য আর সোহেল কথা বলছে। এমন সময় 5 জন বয়স্ক লোক এসে দরজায় দাঁড়ালো।
ভিতরে ঢোকার আগে ওরা দরজায় দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে কথাগুলো বলল। লাবণ্য সবার চেয়ার এনে দেয়। কি হয়েছে? কেস করতে আসছেন মানে কাঁদছেন কেন? আমাদের কেস লিখুন। কার নামে? শাপলা ব্যাংকের নামে। আমরা সবাই টাকা তুলেছিলাম ব্যাংক থেকে লোন নিয়েছিলাম 30 লাখ। কালকেই টাকা তুলেছি 50,000। টাকা বের হয়, ফোনে মেসেজ আসে। আজকে যখন টাকা তুলতে গিয়েছি তখনই টাকা ফুরিয়ে গেছে। আমার বাকি টাকা নেই। এখানে থাকা সবার একই রকম হয়েছে। আপনার এত টাকা লোন কিভাবে পেলেন? আপনাদের জমির কাগজপত্র সব কই? এত টাকা ব্যাংক নিশ্চয়ই বড় জিনিস বন্ধক দিয়ে টাকা দিয়েছে, সেসব কিছু দেখান। সেগুলো তো নেই, কারণ 2 জন লোক আমাদের লোন পাইয়ে দিয়েছিল, ফেক জমির দলিল বানিয়ে দিয়েছিল। ব্যাংক থেকে টাকা তোলার পর ওদেরকে টাকা দিয়েছিলাম 50,000। ওরা টাকা নিয়ে চলে যায়। মানে 2 জন লোক? কোট পরা নাকি? হ্যাঁ, কোট পরা ভদ্রলোকের মতো দেখতে। নাম কি ছিল ওদের? নাম ছিল জব্বার আর মাফিজ। না না, ওদের নাম ছিল সিরাজ আর হুসাইন। আমাকে নাম বলেছিল মুরাদ আর মিলন। এভাবে 5 জনের কাছে ওই 2 জন লোক নাম পাল্টে কাজ করেছে। লাবণ্য লোকগুলোকে বলল, আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। ব্যাংকের কোনো দোষ নেই। ব্যাংকাররা তো লোন নেওয়ার জন্য আপনাদের কাছে আসবে। আর যে হ্যাক করেছে সে ডেভিল ওই 2 জন লোকদের ব্যবহার করেছে। লাবণ্য, আমার মনে হচ্ছে কাল রাতে তুমি যে 2 জনের নামে বাইক খোঁজ করতে বললে, তারাই কি? হতে পারে স্যার, ওরাই হয়তো ডেভিল অবধি পৌঁছে দিতে পারে। সমীকরণটা বুঝতে পারছি এবার। ডেভিল এই 2 জন লোকেদের বাটপাড়ির মাধ্যমে সামনে এনে টাকা হাতানো শুরু করেছে। আচ্ছা, আপনাদের ফোনটা দিন তো। সোহেল ফোন চেক করে। টাকা পাঠানোর শেষ মেসেজ ফোনেই পড়ে আছে। লাবণ্যকে বলে, কাল থেকে এই অবধি ফোনে একটাও মেসেজ এসেছে? এরপর আর কোনো মেসেজ আসেনি? তার মানে এই ফোনের মেসেজিং সিস্টেম অফ করে দিয়েছে ডেভিল, সেজন্য টাকা সরানোর পরেও এখানে মেসেজ আসেনি। জি স্যার। আচ্ছা, তুমি ওই 2টো লোকেদের খোঁজ নাও। আমি কালকে ব্যাংক ডাকাতের স্থানে যাব। ফোন অন করে কলে থাকবে সবসময়। ওকে স্যার। লাবণ্য থানা থেকে বের হলো। গাড়িতে উঠেই সে ফোন অন করলো। সাথে সাথেই একটি মেসেজ এলো। আপনি কি জানেন আপনার প্রিয় মানুষটি আপনাকে মনে মনে খুব ভালোবাসে? কিভাবে বুঝবেন সে আপনাকে ভালোবাসে? আপনার চুল, আপনার হাসি, আপনার সঙ্গ সে পছন্দ করবে। আর এটা নিয়ে রিড মোর ... লাবণ্য রিড মোরে ক্লিক করে, কিন্তু সেখানে কিছুই দেখতে পায় না মেসেজে। লাবণ্য নাম্বার চেক করে, কিন্তু দেখায় আগেই মেসেজ ডিলিট হয়ে গেল। লাবণ্য বুঝে যায় এটা হ্যাকারের কোনো ট্রিক্স, তাই সাথে সাথে ফোন অফ করে দিল। কিন্তু লাবণ্য জানে না ওর আইপি এখন অন্যের কাছে। ফোন ঠিকই চালু আছে, এই জন্য ফোন অফ হলেও গরম হতে থাকে। নিলয় লাবণ্যের ফোনে কোড পেয়ে গেছে। সাবমিট করতেই ফোনের নিয়ন্ত্রণ এখন নিলয়ের হাতে। খুব ভোরে জামাল আর সালাম এখানে এসেছিল। অর্ক নিলয়ের বলা সব জিনিস ওদেরকে পড়তে বলে। এখন বড় পিসিতে সব দেখা যাচ্ছে ওরা কোথায় কোথায় যাচ্ছে। সিসি ক্যামেরায় ফুটেজ থেকেও দেখতে পাচ্ছে ওরা। এদিকে লাবণ্য আসে মোটর বাইকের দোকানে। কালকের গাড়ির নাম্বার অনুযায়ী মালিকের সাথে কথা বলে। মালিক বলে, এই নাম্বার সিরিয়ালের 2টো গাড়ি 3 দিন আগে বিক্রি করেছে। রসিদগুলো দিন, নাম্বার আছে না সেই সব দিন। আর আপনাদের এখানে থাকা সিসিটিভি ফুটেজ 3 দিনের। ওকে ম্যাম, একটু দাঁড়ান। বাইকের দোকানদার কিছু সময় পর সবকিছু এনে দেয়। লাবণ্য সব চেক করে ক্যামেরায় 2 জন লোক দেখা যাচ্ছে। আর তারা হলো ওরাই যাদেরকে নিলয়ের বাড়ির সামনে দেখা গিয়েছিল। রশিদের নাম লেখা আছে, জামাল আর সালাম ফটো দেওয়া আছে। লাবণ্য এবার ফোন অন করে। ভুলেই যাই একটু আগে ফোনে আসা সেসব মেসেজের কথা। লাবণ্য সোহেল স্যারের কাছে ফোন দিল। নিলয়ের কম্পিউটারে নোটিফিকেশন আসলো লাবণ্যর ফোনের। লাবণ্য বলে, স্যার 2 জনে খোঁজ পেয়েছি।
নাম্বার আছে, আমি কল দিচ্ছি ওদেরকে। ওকে লাবণ্য, আমি এবারে ইনভেস্টিগেশন কোর্স চালিয়ে যাচ্ছি। লাবণ্য ফোন কেটে দেয়। লাবণ্য জামালের নাম্বারে ফোন দিল। রিং হচ্ছে। হ্যালো, কে বলছেন? স্যার, আমি আপনার নাম্বার অনেক কষ্ট করে ম্যানেজ করেছি। হ্যাঁ, কে বলছেন? আমি আসলে লোন নেওয়ার জন্য আপনাদেরকে খুঁজছি। আপনারা লোনের ব্যবস্থা করে দিবেন? আপনাদের আমি 1,00,000 টাকা দেব, মোট 2 লাখ টাকা পাবেন। কত টাকা লোন নেবেন আপনি? 70 লাখ লোন লাগবে। আচ্ছা, হয়ে যাবে। আপনার আইডি কার্ডের ফটোকপি নাম্বার নিয়ে দেখা করুন। আচ্ছা, কোথায় দেখা করব? এত বেশি টাকা লোন নেবেন? আমাদের স্যারের সাথে দেখা করে কথা বলতে হবে। ওকে স্যার। আপনাকে ডেকে নেব ফোন দিয়ে। জামাল ফোন কেটে দিল। নিলয় এতক্ষণ ধরে লাবণ্যের কথা শুনতে থাকে। লাবণ্য ফোন বন্ধ করতে যাবে, আবার তখনই ওর মনে পড়ে ফোন অন করার সময় ওর ফোন গরম ছিল, যা এর আগে কখনো হয়নি। তার মানে ওর ফোন এখন হ্যাকার নিয়ন্ত্রণ করছে। লাবণ্য ফোন থেকে সিম খুলে নিল। রাস্তায় ফোন ফেলে দিয়ে সে মোবাইলের দোকানে যায়। একটা বাটন ফোন কিনে সিমটা লাগিয়ে নিল। নিলয় এবার কোনো অপশন পাচ্ছে না ফোন নিয়ন্ত্রণ করার। হঠাৎ করেই লাবণ্যের ফাইলটা ব্লক হয়ে যায়। তারপর নিলয় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। সিগারেট ধরিয়ে পিসির দিকে তাকিয়ে থাকে নিলয়। অর্ক এসে বলল, কি হয়েছে ভাই? সবাই ঢাকা ছেড়ে চলে যা। মানে কেন? আচ্ছা শোন, একটা প্ল্যান আছে। পুরো দেশ লুট করার সময় চলে এসেছে, আর দেরি করা যাবে না। কেন, কি হয়েছে? তোরা না দুজন লোক এখন লাবণ্যের হাতে বন্দি হতে যাচ্ছে। কি বলো, এখন কি হবে? কিছুই করার নেই। আচ্ছা, রুম থেকে কেউ বের হবি না, রেডি থাক। খুব তাড়াতাড়ি আমরা বনলতা ব্যাংক হ্যাক করতে যাচ্ছি। ব্যাংকে মন্ত্রীদের টাকা আছে, সরকারি খাতের জন্য টাকা আছে। মানে আমরা হ্যাক করতে যাচ্ছি 500 কোটি টাকা। 500 কোটি টাকা? 500 কোটি টাকা। আর এবার কেউ সামান্য ভুলও যেন না করে। মাসুম, তুই বের হ। জামাল আর সালামকে মেরে ফেল। কিভাবে? গাড়ি চাপা দিয়ে মারবি, কিলার ভাড়া কর। ওদেরকে যেখানেই পাবে সেখানে মেরে দিতে বল। ওকে ভাই, আমি লোক দেখছি। ডার্ক ওয়েবে প্রবেশ করে দেখ, সেখানে সবাই ডেভিলের হয়ে কাজ করতে চায়। সেখান থেকে কোনো কিলারকে নিয়ে ওদেরকে মেরে দে। আচ্ছা ভাই। অয়ন, কোথায় যাচ্ছ? নীরার কথা শুনে অয়ন দাঁড়ায়। অয়ন অফিসেই যাচ্ছে। নীরার এমন প্রশ্নে অয়ন ঘুরে তাকায়। অয়ন